আচ্ছা দেখো, বেসিক্যালি তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি এটা থার্ড ক্লাস, যেখানে কনিক সেকশনের আগের দিন একটা ক্লাস করিয়েছি, কনিক সেকশন পার্ট 1, আজকে করাচ্ছি কনিক সেকশন পার্ট 2। এইটা লাইভ ক্লাস না করানোর একটা কারণ আছে, আমাকে প্রচুর ডায়াগ্রাম ড্র করতে হবে, প্রচুর কিছু লিখতে হবে, যেটা লাইভ ক্লাসে করতে গেলে যেটা দেখলাম টাইমটা অনেকটা কম হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস ধরে ধরে লিখতে গেলে, এবং অনেক জিনিস মিস হয়ে যাচ্ছে। তো ওই জন্য এই ক্লাসটাকে আমি কি করছি, তোমাদেরকে প্রি রেকর্ডেড সেশন হিসেবে দিচ্ছি, বুঝতে কোনো অসুবিধা হবে না, কোনো কিছু ডাউট হবে না। ভিডিওটা ভালো করে দেখবে, খাতায় সুন্দরভাবে নোট বানাবে, তারপরে যদি কোনো ডাউট যদি কোনো কিছু তৈরি হয়, তাহলে নেক্সট ক্লাসে আমাকে অবভিয়াসলি এই রিলেটেড টপিকে যখন কোনো কোশ্চেন সলভ করাবো বা কিছু দেখাবো আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? তো ক্লাসটা আমরা কন্টিনিউ করছি প্রি রেকর্ডেড সেশন ভিডিও হিসাবে, তো দেখতে থাকো। দেখো লাস্ট ক্লাসে আমাদেরকে কি ডিসকাস করেছিলাম আমরা, বেসিক্যালি এটা কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট 3, যেখানে কনিক সেকশনে পার্ট 2, যার মধ্যে আমরা প্যারাবোলাটা অলরেডি ডিসকাস করেছি, তাও 50%। প্যারাবোলার টোটাল টপিকের 50% আমরা আগের দিন ডিসকাস করে নিয়েছিলাম বেসিক পার্টটা। একবার বলে দিচ্ছি, ভালো করে রিক্যাপ করে নাও, একটু দেখে নাও ভালো করে কি বলেছিলাম। প্যারাবোলা কাকে বলে? প্যারাবোলা ইজ এ সেট অফ অল পয়েন্টস ইন দ্য প্লেন দ্যাট আর ইকুইডিস্টেন্স ফ্রম এ ফিক্সড লাইন এন্ড এ ফিক্সড পয়েন্ট। কি বলেছিলাম? একটা ফিক্সড পয়েন্ট এবং একটা ফিক্সড লাইন থেকে ইকুইডিস্টেন্স পয়েন্টে গঠিত যে আমার বক্ররেখা বা গঠিত যে আমার লোকাস, সেটাই আমার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে প্যারাবোলা। কিভাবে দেখবে? দেখো পিকচারের দিকে তাকাও, এটা আমার ফিক্সড পয়েন্ট আর এটা আমার ফিক্সড লাইন। ফিক্সড পয়েন্টকে বলা হয় টেকনিক্যালি ফোকাস, ফিক্সড লাইনকে বলা হয় ডাইরেক্ট্রিক্স। তাহলে এই পয়েন্ট আর এই লাইনের থেকে ইকুইডিস্টেন্স, দ্যাট মিন্স এখান থেকে এটা যতটা ডিসটেন্স, ঠিক এতটাই ডিসটেন্স এখান থেকে এখানে যদি আমরা ড্র করি, এরকম ভাবে যে কোনো লাইন যদি আমরা ড্র করি, তাহলে প্যারাবোলা হবে সেরকম কার্ভ, যে কার্ভের যে কোনো একটা পয়েন্ট যদি নিয়ে নাও, সেই পয়েন্ট থেকে এখানে এই ফিক্সড পয়েন্ট একটা লাইন টানো, আর সেই পয়েন্ট থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানো, দুটো ডিসটেন্স যদি ইকুয়াল হয় তবেই সেই স্পেশাল টাইপের কার্ভটা কি বলবো? প্যারাবোলা। যদি না হয় তাহলে বলবো প্যারাবোলা নয়। তার মানে এখানে এই কার্ভের যে কোনো একটা জায়গায় যদি এই ক্যারেক্টারিস্টিক স্যাটিসফাই না করে, তাহলে সেটা প্যারাবোলা হবেই না। আর প্যারাবোলা কাকে বলবো? যদি এই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি পয়েন্ট উইদিন দ্যাট পার্টিকুলার কার্ভ, যেখানে এই প্রত্যেকটা কার্ভের মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে এই যদি ক্যারেক্টারিস্টিক স্যাটিসফাই করা হয়, তবেই সেটাকে বলবো প্যারাবোলা। তাহলে ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি, ইউ ক্যান সে দ্যাট, যে এখান থেকে এই ডিসটেন্সটা, দ্যাট মিন্স FP1 ডেফিনেটলি ইকুয়াল হবে কি? P1 D1 এর সাথে। সেম ভাবে তার মানে এখান থেকে বলতে পারি FP2 এটা সমান হবে কার সাথে? P2 D2 এর সাথে। সেরকম ভাবে P3 D3 এর সাথে সমান হবে FP3। এরকম ভাবে তুমি ইনফাইনাইট পয়েন্ট যদি ড্র করো, তাহলে তুমি ম্যাথমেটিক্যালি এইভাবে বলতে পারো যে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান, এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান, এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান। তাহলে এই ধরনের নেচারের কার্ভকে আমরা কি বলবো? প্যারাবোলিক কার্ভ বা প্যারাবোলা। আচ্ছা, এর ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স যদি দেখো, এই প্যারাবোলিক কার্ভ যদি এর ইকুয়েশনকে আমরা ড্র করি, সেটা সবসময় কি হয়? একটা সেকেন্ড ডিগ্রি কার্ভ হয়, দ্যাট ইজ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়। সেটা আমরা অলরেডি আগের দিন ডিসকাস করেছি, আবার আসছি। তার আগে বেসিক কিছু টার্মিনোলজি দেখে নিই, যেটা অলরেডি আমাদের ডিসকাস করা গেছে। কি? এই যে প্যারাবোলাটা আমরা ড্র করলাম, তার মানে এই যে লাইনটা, এই যে বক্ররেখার যে লাইনটা বা এই কার্ভটাকে আমরা কি বলি? প্যারাবোলা। এই কার্ভটাকে আমরা কি বলি? প্যারাবোলা। এবার এই কার্ভটা কোথায়? আকাশে তো শূন্যে ভাসবে না, এটা একটা প্লেনে ভাসবে। তাহলে প্লেনে যখন ভাসবে তার কিছু জিওমেট্রিক প্রপার্টিজ আছে। তো সেই জিওমেট্রিক প্রপার্টিজ অনুযায়ী দেখো, এই যে কার্ভটা যখন আমরা ড্র করেছি, এই কার্ভটা বেসিক্যালি একটা প্লেনে আছে, মানে কি একটা অ্যাক্সিস অফ রেফারেন্সে আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এই প্লেনটার মধ্যে আমার একটা ফিক্স লাইন আছে, যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি, আর একটা ফিক্স পয়েন্ট আছে, সেটা হলো ফোকাস। তাহলে ফোকাস আর ফিক্স লাইনের মাধ্যমে আমি একটা কার্ভ ড্র করে দিয়েছি। বাট এই কার্ভটার ভেতর দিয়ে দেখো, আমি এই যে ভার্টেক্স আর এই ফোকাস এর মধ্যবর্তী যদি একটা ইমাজিনারি লাইনকে ড্র করি, যে লাইনটা আমার ভার্টেক্সকে সবসময় 90 ডিগ্রিতে কাট করবে, এমন কোন লাইনকে যদি আমরা কল্পনা করে নিই, দ্যাট ইমাজিনারি লাইন ইজ নোন অ্যাজ অ্যাক্সিস অফ দ্যাট পার্টিকুলার প্যারাবোলা বা অ্যাক্সিস অফ দ্য কার্ভ। এই যে প্যারাবোলা ড্র করেছি, তার যদি অ্যাক্সিস বলতে তোমাকে বোঝানো হয়, তাহলে অ্যাক্সিস মানে এটা বুঝবে যে অ্যাক্সিস হচ্ছে তেমন একটা ইমাজিনারি লাইন যেটা অলওয়েজ পাসিং থ্রু দ্য ফিক্সড পয়েন্ট and perpendicular to the fixed line, and also it intersect with the point in a curve that is parabola which is known as vertex. তার মানে কি? বাংলা যদি বলে দিই পরিষ্কার কথা, এই যে ইমাজিনারি লাইনটা আমি ড্র করেছি, এটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেক্ট্রিক্স হবে and passing through the fixed point, ফোকাস হবে। এবং এই ফোকাস আর এই পারপেন্ডিকুলার যদি এই লাইনে ড্র করো, দেখবে অটোমেটিক্যালি এই কার্ভের কোনো একটা জায়গায় যে পয়েন্টে ছেদ করবে বা ইন্টারসেক্ট করবে, এই ইন্টারসেক্ট পয়েন্টটাকে বলবো এই কার্ভের ভার্টেক্স। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, আগের দিন এগুলো ডিসকাস করে দিয়েছি। তো এবার দেখে নেবো কিছু কেসেস, এগুলো কি বেসিক কেসেস, ঠিক আছে? তো বেসিক কেসেস এর মধ্যে আমাদের আগে দেখে নিতে হবে যে কার্ভ কোন কোন সিচুয়েশনে কার্ভকে আমরা প্লেস করলে তার কিরকম আমার ইকুয়েশন তৈরি হয়। কেন ইকুয়েশন তৈরি হয়? ইকুয়েশন কোথা থেকে এলো? কেন আমরা এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বুঝবো? কারণ আমি আগে থেকেই বলে এসেছি, শুরুর দিন থেকে বলে এসেছি, ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট এ ল্যাঙ্গুয়েজ, a language of engineers, a language of physicists, a language of mathematician, a language of scientist অথবা টেকনোলজিস্ট।
তাহলে তুমি যে গ্রাফটা ড্র করলে তো তার করসপন্ডিং তো একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন চাই যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড। তাহলে তার করসপন্ডিং আমরা এখানে সেই জিওমেট্রিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনটা করছি। দ্যাট মিনস ম্যাথমেটিক্যাল ফর্ম আর জিওমেট্রিক্যাল ফর্ম এই দুটোকে ইন্টারপ্রিটেশন করে দেখাচ্ছি যে কোন ইকুয়েশনটা কিরকম হবে, তার ডায়াগ্রাম কিরকম হবে, বা উল্টো ভাবে যদি বলো এই ডায়াগ্রামের এর ম্যাথমেটিক্যাল ফর্ম কি হবে এই ইকুয়েশন। কিভাবে বুঝবো? দেখো এটা মনে রাখা সহজ ট্রিক আছে। কি, এটা যদি আমি মনে করি শার্ক, একটা শার্কের মুখ হা করে আছে, এই যে হা শার্ক, এই যে খাবে হা, এই হাটা যে অ্যাক্সিসের দিকে থাকবে, দেখো একটা অ্যাক্সিসকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, মানে এই অ্যাক্সিস সিস্টেমটাকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। কি স্যার, এটা যদি আমার সেন্টার পয়েন্ট হয়, মানে অ্যাক্সিসের ইন্টারসেকশন পয়েন্ট হয়, তাহলে ইন্টারসেকশন পয়েন্টের রেসপেক্টে এটা ওয়াই অক্ষের বা ভার্টিক্যাল অ্যাক্সিসের পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এটা এক্স অ্যাক্সিসের ডান সাইডটাকে আমরা যদি বলি পজিটিভ দিক, তাহলে এটা অপোজিটটা হয়ে যাবে নেগেটিভ দিক। তাহলে এবার কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে যে হাটা, প্যারাবোলার এই যে হাটা বা সার্কেল এই মুখটা, এই মুখটা যে অ্যাক্সিসে থাকবে প্রথম কথা, সেইটা চলে যাবে কি আমার এই 4ax এর কম্পোনেন্টে। আর এটা এই অ্যাক্সিস, এই হাটা যে অ্যাক্সিসে থাকবে না, কোন অ্যাক্সিসে নেই, ওয়াই অ্যাক্সিসে নেই, হাটা ওয়াই অ্যাক্সিসে নেই, তাহলে সেটার মাথায় চলে আসবে কি স্কয়ার। তাহলে দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, যদি আমি এটা মুছে দিই তাহলে তোমাকে বুঝতে হবে x অ্যাক্সিসে এখানে 4x আছে, মানে কি হাটা x এর দিকে আছে। এবার x এর পজিটিভ দিকে আছে না x এর নেগেটিভ দিকে আছে সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে এখানে পজিটিভ সাইন কি আছে, মানে এখানে সাইন কি আছে। দেখো এটা কিছু নেই মানে পজিটিভ আছে, তার মানে এই হাটা কি আছে x অ্যাক্সিসে থাকবে, বাট এটা পজিটিভ দিকে থাকবে। সেরকম এখানের দিকে দেখো একই, হাটা আগে ছিল এই দিকে x অ্যাক্সিস ছিল, এখানেও x অ্যাক্সিস আছে বাট এটা নেগেটিভ দিকে আছে, তাহলে এখানে কি হলো -4x, বুঝতে পারলাম। আর এখানে y স্কয়ার মানে যে অ্যাক্সিস নেই, তাহলে এইভাবে দেখো এই দুটোকে তাহলে বোঝা যাচ্ছে। এই দুটোকে আমরা কিভাবে বুঝবো? তাহলে স্যার হাটা যেদিকে থাকবে সেটা হয়ে যাবে 4ax এর পার্টে, আর এটা পজিটিভ আছে না নেগেটিভ আছে সেটার উপর ডিপেন্ড করবে হাটা আমার পজিটিভ x অ্যাক্সিস দিকে থাকবে না নেগেটিভ x অ্যাক্সিস দিকে থাকবে। এটার ক্ষেত্রে যেমন নেগেটিভ x অ্যাক্সিস দিকে আছে তাই জন্য -4x, আর এটার ক্ষেত্রে পজিটিভ অ্যাক্সিস দিকে আছে তাই জন্য 4ax, বোঝা গেল। আচ্ছা, এটাকে আমরা যদি আরেকটু ডিটেইলে ডিফাইন করি, বেসিক্যালি এখানে আমরা সেন্টার পয়েন্টটাকে তুলে ধরতে পারি। কিভাবে তুলে ধরবো? তাও এখানে আগে এই গ্রাফটা যদি স্টাডি করো, দেখো এটা আমার কি অ্যাক্সিস, এটা আমার কি অ্যাক্সিস, এইটা আমার কি ডাইরেক্ট্রিক্স, এটা আমার কি, এটা ফোকাস পয়েন্ট, এটা কি ভার্টেক্স। একটা জিনিস খেয়াল করো, এই প্যারাবোলার যে ভার্টেক্সটা আছে সেই ভার্টেক্সটা দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যে ইন্টারসেকশন, দ্যাট মিন্স যে সেন্টার পয়েন্ট বা অরিজিন পয়েন্ট, সেই অরিজিনের পয়েন্টেই কিন্তু এর ভার্টেক্সটা লাই করে আছে, রাইট? তাহলে এর ভার্টেক্সটা যখন এখানে লাই করে আছে, তার মানে এই ভার্টেক্স পয়েন্টটা আমার ইকুয়েশনের মধ্যে কোনো না কোনো জায়গায় লুকিয়ে আছে। তাহলে লুকিয়ে যখন আছে তাহলে সেটাকে আমরা কিভাবে বুঝবো? সেটাকে আমরা বুঝবো দেখো, যেহেতু এর ভার্টেক্সটা অরিজিন দিয়ে পাস করেছে, তাহলে আমাকে এটা মনে রাখতে হবে তাহলে ওই পয়েন্টটা কি এই প্যারাবোলার কার্ভের উপর আছে। তাহলে যেহেতু ওই পয়েন্টটা এই প্যারাবোলার কার্ভের উপর আছে, তাহলে আমরা কি জানি ছোটবেলা থেকে শিখে এসেছি, একটা পয়েন্ট কোন একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করানো মানে সেই পয়েন্টটাকে যদি এর মধ্যে প্লেস করে দিই সেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করাবে, ডেফিনেটলি কারেক্ট। তার মানে এখানে যদি আমরা দেখতে হয় 0,0টাকে কিভাবে ইনক্লুড করছি ভালো করে দেখো, এটা বেসিক্যালি এর মধ্যেই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিভাবে? দেখো আমি যদি বলি এই প্যারাবোলার ইকুয়েশন এটা, এই প্যারাবোলার ইকুয়েশনটা হচ্ছে এটা, তাহলে এর মধ্যে যে কোনো পয়েন্ট যদি আমি নিই সেই পয়েন্টটা এর মধ্যে যদি প্লট করি তাহলে ইকুয়েশনকে স্যাটিসফাই করাবে। তাহলে এই যে ভার্টেক্সটা নিয়েছি সেটাও তো একটা ইকুয়েশনের পয়েন্ট হতে পারে, সেটা অরিজিন 0,0, তাহলে এটাকে যখন এর মধ্যে প্লট করব কিভাবে প্লট করব? দেখো y - 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x - 0। তাহলে এই জিরোটা লেখাও যা, না লেখাও তাই, তার মানে এটা লেখাও যা আর এই আগের লাইনটা লেখাও তাই, তার মানে আমরা লিখলাম না, এটা লিখে দিলাম এইভাবে, বাট বেসিক্যালি এটাই কিন্তু এর ফর্ম কিন্তু বেসিক্যালি এটা, যেটা কি ডিফাইন করছে যে এই প্যারাবোলাটা x মানে হচ্ছে আমার x এর দিকে হা করে আছে, এখানে পজিটিভ আছে মানে পজিটিভ দিকে হা করে আছে, 4a তো কনস্ট্যান্ট কিছু বলার নেই, আর এখানে x - 0 আর y - 0 রিপ্রেজেন্ট করছে এটাই যে ওর ভার্টেক্সটা পজিশন কি, দ্যাট মিন্স ভার্টেক্সটা কোন জায়গায় আছে। সো এখানকার ভার্টেক্সটা কোথায় আছে? এই x, y এই ইন্টারসেকশন পয়েন্টে দ্যাট মিন্স অরিজিনে আছে। তাহলে এরকম ভাবে এই গ্রাফটাকে বলতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে y - 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -4a ইনটু x - 0। তাহলে সেম ভাবে এই দেখো এটা হয়ে গেল x অ্যাক্সিস এর পার্ট, এবার y অ্যাক্সিস একই ভাবে ইকুয়েশনটা জাস্ট বদলে যাবে। এবার হাঁটা কার দিকে আছে? পজিটিভ y এর দিকে আছে, তার মানে 4a এখানে y হবে, কোন দিকে? পজিটিভ, কেন? এটা পজিটিভ দিকে আছে তাই এখানে পজিটিভ হলো। আর এখানে দেখো হাঁটা কোন দিকে আছে? y অ্যাক্সিস দিকে আছে, মানে নেগেটিভ দিকে আছে, তাই জন্য এখানে কি হয়ে গেল -4ay হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এটাকেও চাইলে তুমি যদি এইভাবে লেখো তাহলে কি লিখবে? এর যদি আমাকে এখানে দেখো এটা তো সেন্টার, এটাও x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করেছে, তার মানে অরিজিন এটা 0,0, তাহলে এই পয়েন্টটাকে আমরা এই কার্ভের মধ্যে ইকুয়েশনকে স্যাটিসফাই করাতে হবে। তাহলে এখানে কি বলে লিখতে পারি? তুমি বলতে পারো স্যার x - 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু কত হবে? দেখো 4a ইনটু y - 0, y - 0। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা আমার রিপ্রেজেন্ট করছে কি x - 0 তার হোল স্কয়ার, মানে x এর স্কয়ারের দিকে আমার কার্ভটার হা নেই, আর এখানে y কে কি রিপ্রেজেন্ট করছে? এই y টা রিপ্রেজেন্ট করছে আমার হাটা পজিটিভ y এর দিকে আছে, এখানে যেহেতু পজিটিভ সাইন আছে, আর এখানে x - 0 y - 0 আমাকে এটাই রিপ্রেজেন্ট করছে যে ওর যে ভার্টেক্সটা সেটা আমার
মূল বিন্দুগামী বা অরিজিন দিয়ে পাস করেছিল, বলতে পারলাম। তাহলে সেম ভাবে এটাও একই জিনিস, এটা পজিটিভ দিকে ছিল হাঁটা, এর হাঁটা নেগেটিভ দিকে আছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, বাট এখানে যেহেতু নেগেটিভের দিকে হাঁটা আছে তাই জন্য মাইনাস, তাহলে এখানে ইকুয়েশনটা আমরা কি বলতে পারি, x মাইনাস 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4a ইনটু y মাইনাস 0, বলতে পারলাম। তো এই ছিল প্যারাবোলার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এর নেক্সট স্টেপে দেখে নেব যে এর অরিজিন গুলো যদি স্ট্যান্ডার্ড কেসে না থাকে তাহলে সেক্ষেত্রে প্যারাবোলাকে আমরা কিভাবে তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা দেখতে পারি। তো সেটা দেখে আমরা নেক্সট টপিকে জাম্প করছি। তো আমি বোর্ডটা মুছে আবার সবকিছু ড্র করে নিচ্ছি টাইমটা বাঁচানোর জন্য, যাতে তোমাদের টাইমটা সেভ হয় আর আমার টাইমটা যায়। তো সেই কারণে তোমরা এটা আমি সরে যাচ্ছি, আগে প্রথমে নোট করে নাও, তারপরে নেক্সট স্টেপে আমরা দেখাবো এর নেক্সট পার্টটা। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এতক্ষণ যা কিছু আমরা আলোচনা করলাম বা যে সমস্ত ডায়াগ্রামগুলো দেখালাম বেসিক কেসে, সেটা আগের দিনের ক্লাসে আমি দেখিয়েছি, যেটুকু দেখিয়েছি সেগুলোতে সব জায়গাতে আমি দেখিয়েছিলাম যে ভার্টেক্সটা, প্যারাবোলার যে ভার্টেক্সটা সেটা সবসময় অরিজিনে আছে। তো ওটা আইডিয়াল কেস, বাট রিয়েল লাইফে তুমি যখন কাজ করবে প্যারাবোলার ভার্টেক্স যে সবসময় আমার অরিজিনেই থাকতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে আমরা যে স্ট্যান্ডার্ড কেসটা শিখেছিলাম সেই স্ট্যান্ডার্ড কেসটার ক্ষেত্রে আমরা ধরেই নিয়েছিলাম যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, কখন, যখন এই যে y মাইনাস 0 তার হোল স্কয়ার, এই যে 4a ইনটু x মাইনাস 0 যেটা দেখালাম, তার মানে এই কেসটা কখন, যখন আমার ভার্টেক্সটা অরিজিনে থাকবে, হ্যাঁ কি না, ভার্টেক্সটা আমার কোথায় থাকবে, অরিজিনে থাকবে। তাহলে অরিজিনে যখন থাকবে তখন তার অ্যাক্সিস কি ছিল, x অ্যাক্সিস। তাহলে আমি বলতে পারি যে when vertex is on origin that is 0, 0 তে and যার অ্যাক্সিস হচ্ছে x অ্যাক্সিস, তখন আবার এই কেসটা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। তাহলে এবার দেখো আমি এই ভার্টেক্স পয়েন্টটাকে এই অ্যাক্সিসের মধ্যেই রাখি বাট অরিজিনে রাখবো না। কি করব, অ্যাক্সিসের মধ্যেই রাখবো বাট অরিজিনে রাখবো না, অরিজিন থেকে একটু শিফট করে দিই, অ্যাক্সিসের মধ্যেই রাখবো বাট একটু শিফট করে দিই। তাহলে কি হয়, আমি কি করলাম, যেটা আগে এই কার্ভটা যেটা এখানে দিয়ে যাচ্ছিল এবার একটু সরিয়ে দিয়ে আমি ডান দিকে সরিয়ে দিলাম। তাহলে ডান দিকে যখন সরালাম তাহলে এই অরিজিন পয়েন্ট এখন আর 0, 0 নেই, এখন কি হয়ে গেছে সাম ডিসটেন্স, সাপোজ এই ডিসটেন্সটা b ডিসটেন্স, তাহলে এটা b, 0, কারণ এর x অ্যাক্সিসের উপরে আছে মানে y কম্পোনেন্টটা 0 হবে, এটা সবাই জানো। তাহলে এটা এখন b, 0 তে ভার্টেক্সটা শিফট করে গেছে। তাহলে আমি বারবার বলেছি যখন 0, 0 তে ছিল তখন y মাইনাস 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস 0 ছিল। তাহলে এখন ওই কোঅর্ডিনেটটা 0 এর বদলে এখন যদি a b কিছু এসে যায় তাহলে সেইভাবে আমরা চেঞ্জ করব। তাহলে এবার দেখো y এর কম্পোনেন্ট কি আছে, একই আছে, তাহলে y মাইনাস 0 তার হোল স্কয়ার লিখতে পারি, এজন্য লিখিনি এখানে y মাইনাস 0 তার হোল স্কয়ার মানে y স্কয়ার। বাট এখানে শিফট কতটা হয়েছে অরিজিন থেকে, b পরিমাণ শিফট হয়েছে, তাহলে এখানেও 4ax ইনটু x মাইনাস b আকারে শিফট করে ইকুয়েশনটা হয়েছে, বুঝতে পারলাম, একই না। তার মানে এই যদি আরেকটু সরে যেত এইদিকে থাকতো c কম্পোনেন্টে থাকতো তাহলে এটা কি হতো, y স্কয়ারই থাকতো, কারণ এটা x অ্যাক্সিসে আছে, প্লাস 4x থাকতো কারণ x এর পজিটিভ দিকে আছে হাঁটা, আর এখানে x মাইনাস তাহলে কত হতো, c হতো, বুঝতে পারলাম। তাহলে এই অ্যাক্সিসের যেখানেই থাক, যেহেতু y টা 0 তার জন্য এটা y স্কয়ারই থাকবে, এটা পজিটিভে আছে মানে 4a থাকবে, শুধু চেঞ্জ হবে কি, এটা যেরকম সরাবো আমি সেই অনুযায়ী এটা b c d e রিয়েল লাইফে তোমাদের কাছে কোনো ভ্যালু থাকবে সেই ভ্যালুটা পুট করবে। তাহলে এটা হলো কেস। তাহলে অরিজিনে দেখলাম, অরিজিন থেকে শিফটেড ফর্মে দেখলাম, এবার পুরোটাই শিফট করে দেবো। এখন দেখলাম প্রথমে x অ্যাক্সিসে আছে অরিজিন দিয়ে পাস করেছি, এবার দেখলাম x অ্যাক্সিসে আছে অরিজিন দিয়ে পাস করেনি বাট x অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট ভার্টেক্সটা, বাট এবার বললাম ভার্টেক্সটা পুরোই শিফট করে গেছে, না তো x অ্যাক্সিসে আছে না তো y অ্যাক্সিসে আছে, এই y অ্যাক্সিস আর x অ্যাক্সিসের মাঝের কোনো কোঅর্ডিনেটে আছে, লাইক y টাও কম্পোনেন্টটাও চেঞ্জ হয়ে গেছে, x কম্পোনেন্টটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে অরিজিন এখানে, এখান থেকে কতটা শিফট হয়েছে, এখান থেকে কতটা শিফট হয়েছে b পরিমাণ, আর এখান থেকে উচ্চতে কতটা c পরিমাণ, তাহলে এর কোঅর্ডিনেট কত হলো b, c। তাহলে আমরা যখন চেঞ্জটা দেখাতে হবে এখানে ক্ষেত্রে দেখো y টা 0 ছিল বলে y এ কোনো চেঞ্জ দেখাইনি, b টা চেঞ্জ হবে মানে x কম্পোনেন্ট চেঞ্জ হয়েছে বলে x টা এখানে চেঞ্জ দেখিয়েছি। তাহলে এখানে কি করব স্যার, এখানে তো দুটোই চেঞ্জ হয়েছে, তাহলে y এর যখন চেঞ্জ দেখাবো তাহলে y কতটা চলেছে, y কতটা শিফট হয়েছে স্যার c পরিমাণ, তাহলে এখানে কি করব y মাইনাস c তার হোল স্কয়ার। স্যার x কতটা চেঞ্জ হয়েছে, x তো 0 তে থাকার কথা, কতটা চেঞ্জ হয়েছে স্যার b পরিমাণ, তাহলে এখানে কি লিখবো x মাইনাস b। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো y মাইনাস c তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x মাইনাস b। এক্স্যাক্টলি যে কেসটা দেখালাম সেম কেসটাই তুমি এবার কল্পনা করো যখন y অ্যাক্সিসের দিকে হাঁটা থাকবে, প্যারাবোলার হাঁটা মুখটা যখন y অ্যাক্সিসে দেখবে, হাঁটা যখন y অ্যাক্সিসে থাকবে, তাহলে যখন নরমাল কেস হবে যখন অরিজিন দিয়ে পাস করবে তখন আমরা কি দেখেছিলাম স্যার x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। কিভাবে দেখেছিলাম, কারণ আমরা জানি এটার মানেই হচ্ছে স্যার কিছু লেখা নেই মানে আমি বলতে পারি x মাইনাস 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু y মাইনাস 0। তার মানে এটা লেখাও যা আর এটা লেখাও তাই, তার মানে এটা 0 দিয়ে পাস করা মানে সেই 0 পয়েন্টটা স্যাটিসফাই করেছে, তাহলে মাইনাস 0 তার হোল স্কয়ার এরকম লেখাও যা আর 0 গুলোকে না লেখা অমলেট করে লেখাও তাই। তার মানে এটার মানে অলওয়েজ আমরা এই কেসটাকে ডিফাইন করছি কি এই 0, 0 দিয়ে পাস করবে, রাইট। এবার দেখো যখন নেক্সট কেসে আমরা আসবো, এবার আমরা কি করেছি, অরিজিন দিয়ে পাস করাইনি, ওই একই অ্যাক্সিসে রেখেছি বাট একটু শিফট করে দিয়েছি। শিফট কি করেছি, উপর দিয়ে করে দিয়েছি, যারা নিচে দিয়ে করতে পারতো সেক্ষেত্রে পজিটিভ হবে নেগেটিভ হবে আর কিছুই না।
তাহলে এবার উপরের দিকে যখন শিফট করে দিয়েছি তাহলে দেখো এর কোঅর্ডিনেটটা এখন কি দাঁড়িয়েছে, যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপরে আছে তাহলে এক্স কম্পোনেন্ট 0, ছোটবেলা থেকে জেনে আসো। যেহেতু ওয়াই অ্যাক্সিসের উপরে আছে তাহলে এক্স কম্পোনেন্ট কত 0, তাহলে এর কোঅর্ডিনেট কি হয়ে যাবে, ভার্টেক্সের কোঅর্ডিনেট 0, b সামথিং কিছু পয়েন্ট হবে, মানে এই হাইটটা ধরে যদি b হয় তাহলে 0, b আছে। তাহলে এবার দেখো এটাকে যদি ইকুয়েশনে বসাবো, আমি কি বলেছি ইকুয়েশন মানে কিছুই না, x আর y এর জায়গায় কোঅর্ডিনেট গুলো চেঞ্জ করে দাও। তাহলে দেখো x এর জায়গায় 0 হবে, তাহলে x এর জায়গায় 0 মানে কি x - 0 তার হোল স্কয়ার, তাই জন্য এখানে x স্কয়ার লিখেছি। আর b এই y কম্পোনেন্টটা কত হয়েছে, b পরিমাণ চেঞ্জ হয়েছে, তাহলে এখানে কত লিখবো y - b, আর এটা 4a * y যেহেতু ছিল তাই জন্য y - b করে দেবো। আচ্ছা এটা পজিটিভ কেন হলো, কারণ এটা পজিটিভ দিকে আছে। একইভাবে এবার দেখো আমি এই y অ্যাক্সিসের উপরই ভার্টেক্স রাখবো না, আমি পুরো শিফট করে দেবো, দিয়ে একটা দুটো কম্পোনেন্টকে চেঞ্জ করবো, x কম্পোনেন্ট y কম্পোনেন্ট দুটো চেঞ্জ করে দেবো। তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার, ভার্টেক্স এরকম হবে, তাহলে এখান থেকে এতটা শিফট হয়েছে কিছুটা c পরিমাণ, আর এখান থেকে এতটা হচ্ছে b পরিমাণ। তাহলে ধরে নাও এখান থেকে এতটা x অ্যাক্সিসের কাছে শিফট হয়েছে c পরিমাণ, আর এতটা y অ্যাক্সিসে শিফট হয়েছে b পরিমাণ। তাহলে তার টোটাল ভার্টেক্সের কোঅর্ডিনেট এখন কত শিফটে কত দাঁড়িয়েছে c, b। তাহলে এইটাকে এখানে পুট করে দাও, চেঞ্জ করে দাও। তাহলে x এ কত চেঞ্জ হয়েছে c পরিমাণ, y তে কত চেঞ্জ হয়েছে b পরিমাণ, তাহলে x - c তার হোল স্কয়ার = 4 * y - b। বাস, তাহলে এইটাই হয়ে গেল আমার ডিফারেন্ট কেসে আমরা কিভাবে প্যারাবোলাকে তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা করি ইকুয়েশনের মাধ্যমে, যখন তার ভার্টেক্সটা অরিজিনে থাকবে না। এইভাবে সমান লিখে দিয়েছি, মানে এইভাবে তুমি কম্বিনেশন করে চাইলে বাকি যে কোনো কেসগুলো আছে মানে কিন্তু একটা করে থাকলে থাকতে পারে, তবে অন্য কোয়াড্রেন্ট গুলো থাকে, প্রত্যেকটা কোয়াড্রেন্টে তুমি এইভাবে ফেলে জাস্ট ওই পজিটিভ নেগেটিভ পার্টগুলোকে দেখে তুমি এটাকে স্যাটিসফাই করবে। বুঝতে পারলে, এখানে পজিটিভ ছিল তাই এখানে পজিটিভ আকারে রেখেছি, এখানে নেগেটিভ হয়ে যাবে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর কিছুই না। তাহলে আমি সরে যাচ্ছি, ভালো করে নোট করো, তারপরে নেক্সট পার্টে আমরা বাকি জিনিসটা দেখব। আচ্ছা এবার দেখো প্যারাবোলা সম্পর্কে তো অনেক কিছু আলোচনা করলাম, এবার তোমাদের কাজটা কি হবে, এই যে যা কিছু আলোচনা করলাম আরো দু একটা জিনিস আলোচনা করছি, করার পর তোমাদের কাজটা কি হবে, কিভাবে নোটটা বানাবে, পরীক্ষার আগে কিভাবে তুমি এই চ্যাপ্টার কনেক্ট সেকশনটাকে রিভাইজ করবে সেটা দেখাবো, আর কিছু বেসিক টার্মিনোলজি আছে যেগুলো একটু আমরা ডিসকাস করবো ফার্দার প্যারাবোলা সম্পর্কে। দেখো প্রথম কথা, প্যারাবোলার আমি এর আগে ইসেন্ট্রিসিটি সম্পর্কে বলেছি, বা আগের ভিডিওটা যদি কনেক্ট সেকশনের 1 ভিডিওটা দেখো, সেখানে আমি দুটো কন্ডিশন দেখিয়েছিলাম, সেটা কি ইসেন্ট্রিসিটি দিয়ে কিভাবে কনেক্ট সেকশনের ডিফারেন্ট যে কনেক্ট সেকশনগুলো আছে ইসেন্ট্রিসিটির রেসপেক্টে কিভাবে আমরা ডিফাইন করি সেটা আমি বলে দিয়েছি। তো সেটা রেসপেক্টে দ্যাট মিন্স ইট ইজ ইসেন্ট্রিসিটি রেসপেক্টে তুমি যদি প্যারাবোলাকে ডিফাইন করতে যাও তাহলে কি বলতে পারবে, অলরেডি আমরা জানি কি স্যার, ইসেন্ট্রিসিটি যখন 1 হবে তখনই আমার কেস ইন কেস অফ প্যারাবোলা, মানে সেটাই হবে প্যারাবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি ভ্যালু কত বলবে 1, বা যখন ইসেন্ট্রিসিটি বা এর ভ্যালু যখন 1 হয়ে যাবে তখন সেই কার্ভটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে প্যারাবোলা। এটা অলরেডি আমরা জেনেছি। আরেকটা জিনিস আমরা জেনেছিলাম, সেটা কি স্যার, যখন জেনারেল ইকুয়েশন, সেই বড় মতন ইকুয়েশন ax² + bx² বড় যে ইকুয়েশনটা আমরা করেছিলাম, বড় যে ইকুয়েশনটা, সেখান থেকে আমরা ডেল্টা পেয়েছিলাম, ডেল্টা ভ্যালু বার করি, সেই ডেল্টার ভ্যালু = 0 নট = 0 দুটো কেস পেয়েছিলাম। যখন নট = 0 হবে তখন আমরা বলেছিলাম যে a² - ab এটা গ্রেটার দ্যান 0, লেস দ্যান 0 or = 0, এই কন্ডিশনের জন্য আমরা সেটা প্যারাবোলা, ইলিপস অর হাইপারবোলা আমরা জানতে পারি। তো এই দুটো কন্ডিশন কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখনই প্যারাবোলার কোনো কোশ্চেন দেখবে এইগুলো কিন্তু মাথায় সেট করে নিতে হবে। কি স্যার, প্রথম কথা প্যারাবোলা মানে তার ইসেন্ট্রিসিটি 1 হবে, এন্ড সেকেন্ডলি যে জেনারেল ইকুয়েশন থাকবে সেই জেনারেল ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে সেই জেনারেল ইকুয়েশনের যে আমার ডেল্টার ইকুয়েশন বা ডেল্টার যে ফর্মুলা সেটা যদি নট = 0 হয়, দ্যাট মিন্স ডেল্টা যখন নট = 0 হবে তখন তো আমার কনেক্ট সেকশনের কেসগুলো আসবে। যখন ডেল্টা নট = 0 জেনারেল ইকুয়েশন থেকে, তখন সেক্ষেত্রে আমার মনে রাখবে প্যারাবোলা তখনই হবে যখন আমার a² - ab এর ভ্যালুটা 0 আসবে। বলতে পারলাম, যেটা অলরেডি আমি আগের দিনের ভিডিওতে সব ডিটেইলে করিয়েছি, অঙ্ক সব করিয়েছি, ভালো করে দেখবে। বাট প্যারাবোলা যখন আমরা করব মেক শিওর মাথায় যেন মানে এটা থাকে কি স্যার, a² - ab এর ভ্যালু অলওয়েজ কি হবে 0 হবে, আর ডেল্টা আবার নট = 0 হবে। কার ক্ষেত্রে, জেনারেল ইকুয়েশন থেকে, জেনারেল বড় মতো ইকুয়েশন দেখে নেবে থেকে, আর ইসেন্ট্রিসিটি 1 হবে। আচ্ছা জেনারেল একটা কথা বলে রাখি যে আমরা দেখেছিলাম যে এনি কনেক্ট সেকশন, যদি কনেক্ট সেকশন আবার যে কোনো রকম কনেক্ট সেকশন হয় তার ইসেন্ট্রিসিটি বার করার ফর্মুলা কি স্যার, বার করার ফর্মুলা হচ্ছে এটাই যে আমার ডাইরেক্ট্রিক্স থেকে পারপেন্ডিকুলার একটা পয়েন্ট থেকে এই কার্ভের উপর, সেটা যাই হোক প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা যাই হোক, তো আমি এটা এই যে কনেক্ট সেকশনটা আমার থাকবে সেই কনেক্ট সেকশন আমরা যে কোনো একটা পয়েন্ট নেবো, সেই পয়েন্ট থেকে ফোকাসকে কানেক্ট করবো, এন্ড সেই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, করলে দেখা যাবে এই দুটো পার্টের রেশিওটা কি হয়ে যাবে, আমার অলওয়েজ একটা কনস্ট্যান্টকে ফলো করবে। তার মানে PS/PM এর ভ্যালু কত হবে, কনস্ট্যান্ট হবে, আর এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা কি বলি, ইসেন্ট্রিসিটি বলি। আচ্ছা এবার দেখো আমি যে তখন শুরুতে প্যারাবোলার ডেফিনেশনটা বললাম, তাহলে সেটাকে দেখো এইটার সাথে আমি যদি রিলেট করি তাহলেও কিন্তু ব্যাপারটা একই হচ্ছে। তাহলে এটা যদি যে কোনো কনিক সেকশনের ডেফিনেশন এটা হয়, ইসেন্ট্রিসিটি ডেফিনেশন এটা হয়, তার মানে আমি বলতে পারি তো স্যার ইসেন্ট্রিসিটি মানে যে কোনো কনিক সেকশন, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা যাই হোক, যে কোনো কনিক সেকশনের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির মানে যদি এটা হয় আপনার PS/PM, আর আপনি এটাও জানেন যে প্যারাবোলার ইন কেস অফ প্যারাবোলা ইসেন্ট্রিসিটি যদি 1 হয়
তাহলে আমি এখানে বলতে পারি তো ফর প্যারাবোলা, তাহলে প্যারাবোলার জন্য আমরা জানি যেহেতু ইসেন্ট্রিসিটি 1, তাহলে আমি এখানে 1 এর ভ্যালুটা পুট করে দিলে কি হবে গো? তাহলে 1 ইজ ইকুয়াল টু তুমি বলতে পারি তো স্যার PS বাই PM। তাহলে এখান থেকে আমি বলতে পারি তো স্যার PS ইজ ইকুয়াল টু PM। একটু ভালো করে মনে করে দেখো তো, শুরুতেই আমি বলেছিলাম যে প্যারাবোলা আমরা তাকেই বলবো, প্যারাবোলা আমরা তাকেই বলবো যখন এই পার্টিকুলার কন্ডিশনটাকে স্যাটিসফাই করাবে, বা আমার সেই পার্টিকুলার কার্ভটা এই ক্যারেক্টারিস্টিকটাকে আমার স্যাটিসফাই করাবে। তো যখন এই ক্যারেক্টারিস্টিকটাকে স্যাটিসফাই করাবে, তাহলে সেটাকেই যখন আমরা প্যারাবোলা বলবো, তাহলে অপোজিট ভাবে আমরা বলতে পারি যদি ইসেন্ট্রিসিটি 1 হয়, তাহলে সেই এই এনি কানেক্টেশনের জন্য জেনারেল ইসেন্ট্রিসিটি ফর্মুলা, তাহলে সেখানেও কোনো স্যাটিসফাই করালে আমার প্যারাবোলাকে স্যাটিসফাই করাবে। দেখো বোথ কেসের রিভার্সে কিন্তু আমি এটাকে এক্সপ্লেন করে দিলাম। এবার তোমরা বাড়িতে কি করবে, ভালো করে শোনো, বাড়িতে কি করবে, এই যে একটা করে জিনিস শিখছো বা এত ডিটেলে যখন আমরা অ্যানালিসিস করছি, এটা তো সব মনে রাখা সম্ভব না, ভিডিও দেখাও সম্ভব না পরীক্ষায়, তাহলে তোমাকে একটা শর্ট নোট বানাতে হবে। শর্ট নোটটা কিভাবে বানাবে দেখো, প্রথমে যে কোনো একটা কেস নেবে, একটা স্ট্যান্ডার্ড কেস নেবে। ধরো এই কেসটা নিয়েছি, এটা কি কেস স্যার, আমার প্যারাবোলার হাঁটা কোন দিকে থাকবে, এক্স অ্যাক্সিসের দিকে থাকবে এবং অরিজিন দিয়ে পাস করবে ভার্টেক্স। তাহলে এই যে কেসটা নিলাম, এবার এই কেসে কি কি তুমি দেখতে পাচ্ছ, সেই কি কেসগুলোকে তুমি ভালো করে দেখো। প্রথম কথা ইসেন্ট্রিসিটি, যেহেতু এটা একটা প্যারাবোলা, তাহলে ইসেন্ট্রিসিটি কি হবে 1 হয়। তাহলে আমি প্রথম কি বললাম স্যার, ইসেন্ট্রিসিটি কি হবে এই ফিগারটার জন্য বা এই কন্ডিশনটার জন্য ইসেন্ট্রিসিটি হয়ে যাবে 1। আচ্ছা যদি আমি এই কার্ভটাকে এই দিয়ে করে দিলাম, তাহলে ইসেন্ট্রিসিটি আলাদা হতো না স্যার, প্যারাবোলা তো, প্যারাবোলার জন্য ইসেন্ট্রিসিটি 1 হবে। তাহলে এইভাবে এই প্যারাবোলার যতগুলো ডায়াগ্রাম হবে, আমি একটা দেখিয়ে দিলাম, যতগুলো ডায়াগ্রাম করা পসিবল সব কটাকে লিখবে, দিয়ে একটা টেবিল বানাবে, টেবিল বানিয়ে প্রত্যেকটা ইসেন্ট্রিসিটি লিখবে, ঘরে কত হয়, ফোকাস কত হয়, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হয়, ইকুয়েশন অফ অ্যাক্সিস কত হয়, ভার্টেক্স কত হয়, লেন্থ অফ ল্যাটার সেক্টর কি হয়, ইকুয়েশনের ল্যাটার সেক্টর কি, ইকুয়েশনের ল্যাটার সেক্টর কি হয়, তারপরে এক্সট্রিম ল্যাটার সেক্টরের যে এক্সট্রিম পয়েন্ট আছে তার কোঅর্ডিনেট কি হয়, ঠিক আছে, প্যারামেট্রিক কোঅর্ডিনেট কি হয়, এগুলো সব লিখবে, বলতে পারলে। তো একটা দেখাই, এখানে দেখো এই যেটা দেখতে পাচ্ছি এটা দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা দেখতে পাচ্ছি, এটা স্ট্যান্ডার্ড কেস। তাহলে এর ক্ষেত্রে আমি এটা লিখছি, তোমরা বাড়িতে বাকি সব কটা কেসকে হাতে সুন্দরভাবে টেবিল বানিয়ে ফর্ম করবে। তারা যদি মনে হয় যে স্যার বুঝতে পারছি না, তাহলে আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো কিভাবে করবো, বাট ওটা দেখে কপি করবে না, নিজেরা বুঝে বুঝে প্রত্যেকটা পয়েন্টকে ছবি এঁকে এঁকে বুঝে বুঝে, আমি যেভাবে বুঝিয়ে করেছি সেইভাবে বুঝিয়ে প্রত্যেকটা পয়েন্টকে নিজে নিজে লিখবে হাতে। একবার যদি লিখে নিতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি পরীক্ষা আর এটাকে দ্বিতীয়বার রিভাইজ করতে হবে না। এখন একবার লিখে নিলে মোটামুটি 1 মাস তো মনে থাকবে চোখ বুঝে। আচ্ছা দেখো, তাহলে এই যে কেসটা আমি করেছি, এবার এখানে যা যা দেখতে পাচ্ছি আমি সেটাই এখানে লিখবো পরপর, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে এটা যেহেতু এটা প্যারাবোলা, এটা বলার কিছু নেই, তাহলে এর অলওয়েজ কি হবে E1 হবে, তাহলে বাকি কেসগুলোর ক্ষেত্রে E1 হবে। এবার দেখো এর ফোকাস কোথায় ড্র করেছি, এর যে ফোকাস এর কোথায় ড্র হবে স্যার, ফোকাস হবে আমার, এটা যদি অরিজিন ভার্টেক্স যদি আমার অরিজিনে থাকে, তাহলে ফোকাস কোন জায়গায় থাকবে স্যার, a, 0 তে থাকবে। তাহলে আমার এখানে ফোকাসের কোঅর্ডিনেট কত হবে, স্যার ফোকাসের কোঅর্ডিনেট আমরা অলওয়েজ জানি কি হয়, a, 0 হয়। এবার এর জায়গায় যে কোনো সংখ্যা বলতে পারি, 3, 0, 4, 0, 5, 0, সেটা রিয়েল কেসের জন্য আলাদা হবে। যাই হোক, তাহলে এখানে ফোকাস কত a, 0। নেক্সট, আচ্ছা এখানে ভার্টেক্সের যখন কথা বলেছি, তাহলে ভার্টেক্সের আমার দেখে নিই আগে পয়েন্ট কি হবে। তাহলে এখানে বলতে পারি স্যার ভার্টেক্সটা কোন কোঅর্ডিনেটে আছে, ধরুন স্যার 0, 0 তে আছে, তাহলে এটা আমি বলে দিতে পারি স্যার ভার্টেক্স এখানে 0, 0 তে আছে। নেক্সট, আচ্ছা তাহলে স্যার ফোকাস হলো, ইসেন্ট্রিসিটি হলো, ভার্টেক্স হলো। নেক্সট আর কি বলতে পারি স্যার, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। দেখো এটা যদি আমার অ্যাক্সিস হয়, তাহলে এখান থেকে আমার কোন জায়গা থেকে, আমরা জানি ফোকাস যদি এতে হয়, তাহলে ডাইরেক্ট্রিক্স এর যে পার্টটা থাকবে, মানে যে ফিক্স লাইনটা থাকবে, সেটা কোথায় থাকবে স্যার, মাইনাস এ থাকবে। যতটা ফোকাস দূরে থাকবে, এইদিকে বাঁ দিকে ততটা দূরে আমার কি হবে, ডাইরেক্ট্রিক্স তৈরি হবে, এটা মাইনাস এ থাকবে। তাহলে এটা যদি মাইনাস এ হয়, এটা যদি মাইনাস এ পয়েন্ট হয়, এটা যদি মাইনাস a, 0 হয়, এটা যদি পয়েন্ট হয়, তাহলে ইকুয়েশন কি হবে স্যার, এটা বাঁ দিকে আমার একটা পয়েন্ট ফিক্স করে দিয়েছেন। কোন পয়েন্ট ফিক্স করে দিয়েছেন স্যার, x এর কোঅর্ডিনেটটা ফিক্স করে দিয়েছেন মাইনাস এ। তাহলে ইকুয়েশন কি হয়ে যাবে, তাহলে ইকুয়েশন হয়ে যাবে কত স্যার, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হয়ে যাবে স্যার x = -a। কেন স্যার, আমি বাঁ দিকে যাই করেন মাইনাস a তে গিয়ে আপনাকে আটকে যেতে হবে, তাহলে ইকুয়েশন কি x = -a। তাহলে এবার এটা কি দেখো, ইকুয়েশনটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে বলতে পারি তো স্যার এইটা এদিকে চলে আসলে x + a = 0। তাই জন্য আমি কি লিখেছি এখানে, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত, x + a = 0। বুঝতে পারছো আমি কি বলেছিলাম, যে সেন্টার পয়েন্ট থেকে, অরিজিন পয়েন্ট থেকে বা ভার্টেক্স পয়েন্ট থেকে ডান দিকে যদি ফোকাস আমার a, 0 হয়, তাহলে ঠিক তার অপোজিট, ওই অ্যাক্সিসের অপোজিটে, ঠিক অরিজিনের পেছন দিকে অ্যাক্সিসে -a, 0 পয়েন্টে যে পারপেন্ডিকুলার লাইনটা অ্যাক্সিসের সাথে থাকবে, সেটাই হয়ে যাবে আমার কি ডাইরেক্ট্রিক্স। আর ডাইরেক্ট্রিক্সটা আমরা কিভাবে ডিফাইন করব স্যার, ডাইরেক্ট্রিক্সটা একটা মানুষ বলে দিয়েছেন আপনি কি স্যার, x এর হলে সবসময় -a হবে, তাহলে এটাই ইকুয়েশন, এটাই তো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। তাহলে x - a, x = -a, তাহলে -a থেকে এদিকে আনলে x + a = 0, তাই x + a = 0 টাই কি হলো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। নেক্সট, ইকুয়েশন অফ অ্যাক্সিস কি হবে স্যার, এখানকার অ্যাক্সিস, মেইন অ্যাক্সিস কত x, মেইন অ্যাক্সিস কত x, তাহলে x অ্যাক্সিস যে কোনো ভ্যালু পুট করতে পারি, বাট অলওয়েজ ফিক্স কোনটা, ফিক্স ভ্যালু কোনটা স্যার, ফিক্স ভ্যালু হচ্ছে x অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট নেই, আপনার y কম্পোনেন্টটা 0। তাহলে এখানে ইকুয়েশন কত হয়ে গেল স্যার, যেহেতু y টা অলওয়েজ 0 হবে, তাই জন্য ফিক্স পয়েন্টের রেসপেক্টে ইকুয়েশনকে ডিফাইন করি, তাই জন্য ওখানে ইকুয়েশন অফ অ্যাক্সিস কত হয়ে যাবে, y = 0। ইকুয়েশন অ্যাক্সিস কিভাবে পাই স্যার, এই দেখতে হবে এই খাপটা কোন দিকে আছে, মুখটা কোন দিকে আছে, হাঁটা কোন দিকে আছে।
এক্স অ্যাক্সিস আছে, তাহলে এক্স অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট থাকা মানে ওয়াই কম্পোনেন্টটা ছিল, তাহলে এটা হয়ে গেল ভার্টেক্স হয়ে গেল। আচ্ছা, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, আমি আগের দিন বলেছিলাম অলওয়েজ মনে রাখবে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কি হয় আমার 4a হয়। আচ্ছা 4a যদি হয় তার মানে এই টোটাল লেন্থটা তো 4a, এখান থেকে শুরু করে এই অবধি এই টোটাল লেন্থটা কত স্যার 4a। আচ্ছা এই টোটাল লেন্থটা যদি 4a হয় তাহলে এখান থেকে এইটুকু হাফটা কত স্যার 2a, আর এখান থেকে এই হাফটা কত স্যার 2a, বলতে পারি তো? তার মানে টোটাল লেন্থটা যদি 4a হয় তাহলে এখান থেকে এইটুকুটা 2a, এখান থেকে এইটুকুটা 2a। আচ্ছা এবার দেখো তো, যদি আমি এই পয়েন্টটা বার করতে চাই, এই পয়েন্টটা বার করতে চাই, তাহলে বার করতে পারবো? হ্যাঁ বার করতে পারবো। স্যার এটা তো 0,0, স্যার এখান থেকে এইটুকু ডিসটেন্সটা কত স্যার? এটা তো অলওয়েজ a, মানে এই যে টোটাল ডিসটেন্সটা এটা তো অলওয়েজ a, হ্যাঁ কি না? এটা স্যার আমার অলওয়েজ a, আর এই হাইটটা আপনি বলে দিয়েছেন এখন কত 2a, তাহলে এই পয়েন্টটার a কত হবে স্যার? এখান থেকে গেলাম a আর এখান থেকে গেলাম 2a, তাহলে বলতে পারি তো স্যার a, প্লাস 2a। সেম ভাবে যদি নিচে ল্যাটাস রেক্টামের একদম এন্ড পয়েন্টটা যেটা প্যারাবোলাতে কাট করেছে, তাহলে এই পয়েন্টটা কত হবে? তো স্যার এখান থেকে এইটুকুটা a আর এখান থেকে এতটুকুটা কত 2a, তাহলে এই এখান থেকে এইটুকুটা হয় সরি এখান থেকে এতটা কত -2a, তাহলে এখান থেকে এটা a আর এখান থেকে এতটা গেলাম a আর এখান থেকে নিচের দিকে গেলাম y অ্যাক্সিস এর নেগেটিভ দিয়ে গেলাম, এটা কত স্যার -2a। তাহলে দেখো পরের লাইনে বলেছি যে এক্সট্রিমস পয়েন্ট অফ বা এক্সট্রিমিটিস অফ ল্যাটাস রেক্টাম, মানে এক্সট্রিম পয়েন্টগুলো যেটা প্যারাবোলাতে কাট করেছে তার কোঅর্ডিনেট কত হবে স্যার? a + 2a আর a - 2a, তার মানে a + -2a লিখে দিতে পারি, তাহলে এটা হয়ে গেল। এবার প্রশ্ন আছে স্যার ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম। দেখো ল্যাটাস রেক্টাম কাকে বলে? আমি কি বলেছিলাম স্যার? একটা পারপেন্ডিকুলার লাইন হবে এই অ্যাক্সিসের সাথে বা অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলার সাথে একটা পারপেন্ডিকুলার লাইন হবে, যে লাইনটা পাস করবে ফোকাস দিয়ে এন্ড যেটা কাট করবে এই প্যারাবোলার যে কোনো দুটো পয়েন্টকে, তাহলে সেটা কি বলবো? ল্যাটাস রেক্টাম। আর ল্যাটাস রেক্টামের লেন্থ কত বলে দিয়েছি 4a, আর ল্যাটাস রেক্টামের এক্সট্রিম পয়েন্ট কত বলেছি a + 2a আর a - 2a, দ্যাট মিন্স a + -2a। এবার বলছে হচ্ছে এটার ইকুয়েশন কি হবে? দেখো এটার ইকুয়েশন বার করার জন্য খুব ইজি। এটা কোন অ্যাক্সিসের উপর আছে স্যার? x অ্যাক্সিসের উপর একটা ফিক্সড পয়েন্টের উপর আছে, তাহলে যে ফিক্সড পয়েন্টের উপর আছে সেটাই তো আমার অ্যাক্সিস, হ্যাঁ কি না? যে ফিক্সড পয়েন্টের উপর আছে সেটাই আমার অ্যাক্সিস, তাহলে এটাকে যদি পুট করতে হয় এটার অ্যাক্সিস কি হবে স্যার? এর ইকুয়েশন কি হবে স্যার? এটার ইকুয়েশন হবে x আমার ফিক্স কত এতে আমার দাঁড়িয়ে থাকবে। এই ইকুয়েশনটা কোন এই অ্যাক্সিসের উপর কোন পয়েন্টে ফিক্স স্যার? এখান থেকে a দূরত্বেই এই ইকুয়েশনটা পাবো, অন্য কোনো দূরত্বে পাবেন না, তার মানে x + a, এটা আমার ইকুয়েশন। তাহলে এবার এটা বাঁদিকে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? x - a = 0 বলা যাবে। তাহলে দেখো ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম কত হলো? x - a = 0। এই যে অ্যানালিসিসটা করলাম এটা বাকি যতগুলো কেস আছে, মুখটা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকটা দেখালাম, তুমি নেগেটিভ দিকে দেখাবে, উপরের দিকে দেখাবে, নিচের দিকে দেখাবে, যতগুলো কেস আছে সব কটা কেসের এই কেসগুলো বার করবে, বলতে পারলাম? আচ্ছা লাস্টে একটা পয়েন্ট বলেছি, এটা অতটা দেখার দরকার নেই, জাস্ট প্যারামেট্রিক ফর্মটা কি হয়, প্যারামেট্রিক কোঅর্ডিনেটর ফর্মটা কি হয় এটা জাস্ট একবার দেখে রাখবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই জন্য এটাকে খুব বেশি বলছি না। জাস্ট প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা হবে আমার AD² 280, টি হচ্ছে যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তো এইটার বেসিসে আমরা এই প্যারামেট্রিক কোঅর্ডিনেট আমরা এখানে লিখতে পারি, বা এটাকে যদি ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে প্যারামেট্রিক ফর্ম অফ ইকুয়েশন হয়ে যাবে। যাই তো এটা বেশি দেখার দরকার নেই, কিন্তু এত অব্দি যেটুকু দেখালাম এই প্রত্যেকটা অ্যানালিসিস কি হবে, এটা আমি শুধু ডান দিকের জন্য দেখালাম, তোমরা বাঁ দিকের জন্য দেখাবে, উপরে প্যারাবোলা গেলে কেমন হবে, নিচে দিয়ে গেলে কেমন হবে, ঠিক আছে? এটা মানে যে কোনো কেসে তোমরা এই স্ট্যান্ডার্ড চারটা টেবিলটা বানাবে, টেবিলটা বানিয়ে ভালো করে খাতায় সুন্দর করে নোট করবে, পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে, বলতে পারলাম? আচ্ছা এটা একটু নোট করে নাও, এরপরে নেক্সট প্যারাবোলা আর দুটো জিনিস বলে আমরা তারপরে ইলিপস আর হাইপারবোলা শিফট হয়ে যাবো, ঠিক আছে? একটু দেখে নাও। আচ্ছা এবার দেখো আমরা প্যারাবোলা সম্পর্কে তো অনেক কিছু জানলাম, এবার প্যারাবোলা সম্পর্কে এমন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস বলবো যেগুলো কোনো বইতে লেখা থাকবে না, বাট কোশ্চেনের মধ্যে তোমাকে চাইলে দুটো চ্যাপ্টারকে কম্বাইন করে একটা কোশ্চেন বানানো যেতে পারে। দ্যাট মিনস অ্যালজেব্রার সাথে কোঅর্ডিনেট জিওমেট্রিকে কম্বাইন করে আমি একটা নতুন ধরনের কনসেপ্টকে ডেভেলপ করে আমি একটু অ্যাডভান্স কোশ্চেন দিয়ে দিতে পারি, যেখানে শতকরা মাত্র 1 to 2% ছেলেমেয়েরাই সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। তো একটু দেখে নেওয়া যাক কী ধরনের কোশ্চেনকে কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে আমরা অ্যালজেব্রাকে কীভাবে কম্বাইন করবো। দ্যাট মিনস কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে অ্যালজেব্রাকে কম্বাইন করে আমরা কীভাবে ইকুয়েশনটাকে ফর্ম করতে পারি বা কীভাবে আমরা কোশ্চেনটাকে ফর্ম করতে পারি। যদি তোমার জানা থাকে তবেই তুমি করতে পারবে, না জানা থাকলে তুমি করতে পারবে না। সো অ্যাডভান্স লেভেলের কিছু কনসেপ্ট এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা একটুখানি দেখে নেব কার প্যারাবোলা সম্পর্কে। চলো শুরু করি আমরা পলিনোমিয়াল ফাংশন সম্পর্কে। একটা পলিনোমিয়াল ফাংশন কাকে বলবো স্যার? এক্স এর পাওয়ার যখন 1 নয়, হাইয়েস্ট পাওয়ার যখন 1 নয়, এক বাদ দিয়ে অন্য কিছু 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 100 200 300 400 1000,
তাহলে এক্স এর পাওয়ার যখন এক বাদ দিয়ে অন্য কিছু, তাহলে বারবার বারবার এরকম বলতে পারি যে সেকেন্ড অর্ডারের জন্য কোয়াড্রেটিক, থার্ড অর্ডারের জন্য কিউবিক, ফোর্থের জন্য এই নাম, 5 এর জন্য এই নাম, 6 এর জন্য এই নাম, 7 এর জন্য এই নাম, 100 এর জন্য এই নাম। তাহলে বারবার বারবার করে এক্স এর পাওয়ার চেঞ্জ হওয়ার জন্য আলাদা করে নাম নিই। তাহলে জেনারেলি আমরা বলে থাকি যে এক্স এর পাওয়ার এক বাদ দিয়ে, এক্স এর হাইয়েস্ট পাওয়ার এক বাদ দিয়ে বাকি যা কিছুই হোক সেগুলো সব কি এক ধরনের পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশনের স্পেশাল ফিচার্স কি স্যার? ফিচার্স হচ্ছে যে 1 বাদ দিয়ে এই পাওয়ারটা যে কোনো কিছু হতে পারে, বলতে পারলাম 1 বাদ দিয়ে যে কোনো কিছু হতে পারে, এবং তার করসপন্ডিং কোএফিসিয়েন্টও যা কিছু থাকতে পারে এবং কনস্ট্যান্টও থাকতে পারে, সেটা পরে দেখছি। বাট একটা পলিনোমিয়াল ফাংশন দেখতে এই রকমের হবে যেখানে এক্স এর পাওয়ার এক নয়, এক বাদ দিয়ে অন্য যে কোনো কিছু হতে পারে। তো ইন জেনারেল তাদেরকে আমরা কি বলবো? পলিনোমিয়াল ফাংশন। তাহলে ফর এক্সাম্পল আমরা জানলাম যে স্যার একটা পলিনোমিয়াল ফাংশনের তার ডিগ্রি বলতে, তার ডিগ্রিটা কত সেটা বলতে বেসিক্যালি বোঝায় যে সেই ভেরিয়েবলটার মধ্যে আমার হাইয়েস্ট পাওয়ার কত আছে। তাহলে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যদি কোনো ইকুয়েশনের বা একটা পলিনোমিয়াল ফাংশনের তার ডিগ্রিটা 3 আমাকে বলে, তার মানে তার হাইয়েস্ট পাওয়ার কত হতে হবে? 3 হতে হবে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখে নি কি কি হতে পারে। তাহলে এক্স কিউব, এটাও কি একটা পলিনোমিয়াল যার হাইয়েস্ট পাওয়ার বা যার ডিগ্রি হচ্ছে 3, যার হাইয়েস্ট পাওয়ার 3 বা ডিগ্রি হচ্ছে 3, তাহলে এটাও একটা পলিনোমিয়াল, অবশ্যই থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে এটাও একটা পলিনোমিয়াল। দেখো এখানে আছে এক্স কিউব, বারবার বলছি হাইয়েস্টটা দেখবে, এখানে দেখো এক্স স্কোয়ারও আছে, বাট আমি কি বললাম পুরো এক্সপ্রেশনটার মধ্যে হাইয়েস্ট কত আছে? এক্স কিউব আছে। তাহলে এটাও একটা পলিনোমিয়াল, এটাও একটা পলিনোমিয়াল, এটাও একটা পলিনোমিয়াল। দেখো এটার ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট ছিল না, এটার ক্ষেত্রে আরেকটা আমার লোয়েস্ট হাইয়েস্ট পাওয়ার এসছে, মানে এই এক্স কিউবের থেকে কম আসতেই পারে। এই জায়গাটাতে কোনো কিছু নেই, শুধু একটা কনস্ট্যান্ট আছে। এইখানেতে আবার দেখো 3টেই আছে, এটা হাইয়েস্ট পাওয়ার 3, তার নিচে 2, তার নিচে 1ও আছে, এটা 1, এই দেখো 1। তাহলে এই যে কন্ডিশন গুলো বললাম এর মধ্যে এনি কেস হতে পারে, এর মধ্যে যে কোনো একটা কেসই আমার কি হয়ে যাবে? একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়ালের এক্সাম্পল হয়ে যাবে, বলতে পারলাম, যার হাইয়েস্ট পাওয়ার 3। কিন্তু মনে রাখবে এটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল তখনই হবে যখন দেখো এইটা কোনো জায়গায় না থাকতে পারে, এইটা কোনো জায়গায় না থাকতে পারে, এইটা কোনো জায়গায় না থাকতে পারে, শুধু এইটাও থাকতে পারে, শুধু এক্স কিউব থাকবে এটা। তার মানে এই সবকটা কেসের একটা জিনিস কমন কি, এক্স কিউবটা থাকতেই হবে, তবেই সেটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল হবে, তাই তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি দ্য কোএফিসিয়েন্ট অফ ডিগ্রি টার্ম, মানে হাইয়েস্ট যে ডিগ্রি, এখানে 3 বলেছি, তার মানে এক্স কিউবের যে কোএফিসিয়েন্ট সেটা কখনো 0 হবে না। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্স কিউবই থাকবেই না, আর এক্স কিউব যখন থাকবে না তাহলে সেটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল তো হবেই না, বলতে পারলাম? তাহলে এই ডিগ্রি টার্মটা অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এবার কয়েকটা এক্সাম্পল দেখি। তাহলে y ইজ ইকুয়াল টু x প্লাস b, এটাকে বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল। y ইজ ইকুয়াল টু x, এই বিটা কনস্ট্যান্ট পার্টটা যদি তুলে নিই তাহলে এটাকে বলা হয় অড লিনিয়ার পলিনোমিয়াল। আর যখন x স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে থাকবে তাহলে সেটাকে বলবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটা কি বলবো? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তাহলে প্যারাবোলার যে ইকুয়েশন গুলো দেখেছি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, তাহলে এটা কি ধরনের? তোমরা স্যার এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। বা ছোট বাচ্চাদের ভাষায় যদি আমরা বলি স্যার এটা যদি একটা ইকুয়েশন ফরম্যাটে বলি তাহলে এটা কি স্যার? এটা ওয়ান কাইন্ড অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তার মানে এবার দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যালজেব্রার কোয়াড্রেটিক ইকুয়েশনে চলে আসলাম। তাহলে এবার কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে কয়েকটা জিনিস একটু বলি, তোমরা জানো। আমরা জানি যে স্যার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে এক্সপ্লেন কিভাবে করা হয়? স্যার ax স্কয়ার প্লাস bx প্লাস c, আর সেটাকে সলভ করি আমরা সীতরাচার্যের মাধ্যমে। কি হয় স্যার? x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ছোটবেলাকার জিনিস, ক্লাস 9-10 এ শিখেছো। তাহলে স্যার আমরা যেহেতু জানি যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করার জন্য আমাদের কাছে সীতরাচার্যের ফর্মুলা আছে x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে এই যে b স্কয়ার মাইনাস 4ac এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। যারা বাংলা মিডিয়ামে পড়েছো তারা বলবে নিরূপক, যারা ইংলিশ মিডিয়ামে পড়েছো তাদের বলা হয় ডিসক্রিমিনেন্ট। তাহলে এই ডিসক্রিমিনেন্টটা ডিসাইড করে যে নেচার অফ দা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে তার উপর বেস করে দেখো আমাদের এই টোটাল 6খানা কেসেস থাকে। কি স্যার? প্রথম কথা আপনি বলেছেন যে এটা একটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, আপনি বলেছেন যে কোনো হাইয়েস্ট পাওয়ারের ক্ষেত্রে যে ডিগ্রি টার্ম হবে সেটা নট ইকুয়াল টু 0 হবে। তার মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি কোয়াড্রেটিক হতে হয় তার মানে বাকি যা কিছু না থাকতে পারে, কিন্তু এই টার্মটা কি হতে হবে? স্যার a মাস্ট নট বি ইকুয়াল টু 0। তাহলে a যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই আমার এটা কোয়াড্রেটিক হবে অ্যাকর্ডিং টু দিস গিভেন কন্ডিশন। তার মানে a আইদার গ্রেটার দ্যান 0 হবে অথবা a লেস দ্যান 0 হবে, এর বাইরে কিছু হবে না। তার মানে আমরা দুটো কেস পেলাম স্যার, একটা a গ্রেটার দ্যান 0, একটা a লেস দ্যান 0। গ্রেটার দ্যান 0 এর ক্ষেত্রে কি কন্ডিশন আসতে পারে? তিনটে কন্ডিশন আসতে পারে। কি স্যার? অ্যাক্সিস এর উপরে আমার প্যারাবোলাটা শুরু হচ্ছে, অ্যাক্সিসের সাথে টাচ করে গেছে প্যারাবোলা, অ্যাক্সিস কে টাচ করে নিচের দিকে ঢুকে গেছে প্যারাবোলা। তিনটে কন্ডিশন হতে পারে। কোনটা কখন হবে? ডিসক্রিমিনেন্ট যখন লেস দ্যান 0 হবে তখন প্যারাবোলাটা অ্যাক্সিস থেকে উপরে থাকবে,
যখন ডিসক্রিমিনেন্ট 0 হবে তখন টাচ করে যাবে অ্যাক্সিসকে, আর যখন ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান 0 হবে তখন কি হবে, উপরের দিকে থাকা অবস্থায় কিছুটা নিচে ঢুকে যাবে। সেম ভাবে যখন a লেস দ্যান 0 হবে তখন প্যারাবোলা কোন দিকে হবে, নিচের দিকে হবে। যখন d লেস দ্যান 0 হবে তখন কি হবে, এই উপরের কন্ডিশনই জাস্ট রেপ্লিকেট, দ্যাট মিন্স ইকুয়েশনকে টাচ করবে না, বাট নিচের দিকে পম হবে। সেম ভাবে যখন a লেস দ্যান 0 বাট ডিসক্রিমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 তখন কি হবে, নিচের দিকে প্যারাবোলা বানবে, ঠিক এর অপোজিট, বাট এখানে টাচ করে যাবে। এন্ড থার্ড ওয়ান, যখন a লেস দ্যান 0 বাট d গ্রেটার দ্যান 0 তখন কি হবে, নিচের দিকে হওয়ার চেষ্টা করবে, বাট কিছুটা এর উপরের দিকে উঠে যাবে। মনে রাখবে এই যে ছখানা কেস দেখালাম, 1 2 3 4 5 6, এই ছখানা কেসে ভার্টেক্সের কোঅর্ডিনেট অলওয়েজ এটা হবে। বলতে পারলাম ভার্টেক্সের কোঅর্ডিনেট কি হবে, অলওয়েজ এটা হবে, যেখানে d মানে ওই কোঅর্ডিনেট ইকুয়েশন থেকে ডিসক্রিমিনেন্টের ভ্যালু, a আর b তোমরা জানা থাকবে, তাহলে এইটা বসিয়ে দেবে। অলওয়েজ প্রত্যেকটা কেসে ভার্টেক্সের কিন্তু কোঅর্ডিনেট আমার এই ফরম্যাটেই হবে, এই ফরম্যাটে মানে এখানে ভ্যালু বসালে যা আউটপুট সেটাই হবে। এবার পড়ে হলো একটা ছোট্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো বইতে লেখা থাকবে না, কোনো জায়গায় পাবে না, বাট খুব ইন্টারেস্টিং। সেটা কি স্যার, এখানে ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশনটা কি স্যার, যখন a গ্রেটার দ্যান 0, দেখো ভালো করে এই কেসে দেখো, যখন a গ্রেটার দ্যান 0 তখন এর মিনিমাম ভ্যালু কি ম্যাক্সিমাম ভ্যালু কি, স্যার মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা, আর ম্যাক্সিমাম ভ্যালু কি স্যার উপরের দিকে কত দূর গেছে আমি জানি না, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু আমি কত জানি না, তার মানে ইনফিনিটি অবধি যেতে পারে, তাই জন্য ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি, মিনিমাম কত স্যার -d/4, দ্যাট মিন্স এই পয়েন্টটা। আর যখন লেস দ্যান 0, a লেস দ্যান 0, তাহলে এর ক্ষেত্রে যদি আমি কনসিডার করি তাহলে কি স্যার এখানে মিনিমাম ভ্যালু কত, স্যার নিচের দিকে কতটা কাছে মিনিমামে জানি না, স্যার -ইনফিনিটি। আর ম্যাক্সিমাম ভ্যালু কত, স্যার ম্যাক্সিমাম ভ্যালু এই পয়েন্টটা, দ্যাট মিন্স -d/4। তো এই ছিল অল অ্যাবাউট আমাদের প্যারাবোলার ক্রিটিক্যাল এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট প্যারাবোলা, এন্ড কিভাবে আমরা অ্যালজেব্রার কোয়াড্রেটিক ইকুয়েশনকে কিভাবে আমরা প্যারাবোলার সাথে কম্বাইন করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। যদি কোশ্চেন খুব টাফ হয় আমি বলতে পারি চ্যালেঞ্জ করে মাত্র 1% কি 0.5% ক্যান্ডিডেটই এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবে, বাকিটা বসে থাকবে। বলতে পারলাম? সো এইটা ভালো করে নোট করো, খাতায় সুন্দরভাবে তুলে নাও। যদি এই রিলেটেড কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা পরীক্ষায় যেন অ্যাটেন্ড করতে পারো। তো এটা করে নাও, তারপরে আমরা নেক্সট টপিকে আমরা চলে যাব। আচ্ছা, এবার দেখো কয়েকটা জিনিস আমরা একটু জেনারেল জিনিস আলোচনা করে নিই, যেগুলো থেকে কোশ্চেন আসতেই পারে। এই যে জিনিসগুলো, এটা প্যারাবোলা, ইলিপ্স, হাইপারবোলা, মানে যে কোনো কনিক সেকশনের ক্ষেত্রে এই অ্যাপ্রোচগুলো তোমরা লাগাতে পারো। দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখো। নাম্বার 1, আমরা জেনেছিলাম কি, যে কোনো একটা যদি কার্ভ হয়, একটা কনিক সেকশন যদি হয়, সেটা প্যারাবোলা, ইলিপ্স, হাইপারবোলা যাই হোক, এটা যদি একটা আমার কার্ভ হয়, কনিক সেকশন হয়, তাহলে এই কনিক সেকশনের যে কোনো একটা পয়েন্ট নিই, কনিক সেকশন যে কোনো একটা পয়েন্ট নিই, যার কোঅর্ডিনেট হলো h,2, সেটা ধরো আমার কাছে বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেইখান থেকে আমি এর ওপর একটা যখন লাইন টানবো, পারপেন্ডিকুলার লাইন টানবো, এটা পারপেন্ডিকুলার লাইন, তার উপর ডাইরেক্ট্রিক্সের উপর, আর এই পয়েন্ট থেকে আমি যখন এসকে আমি যুক্ত করে দেবো, তখন আমরা কি জানতাম যে PS/PM ইজ ইকুয়াল টু কি হয়, ইসেন্ট্রিসিটি হয়। এটা আমরা জিনিস আগেও দেখিয়েছি, আগের দিনও দেখিয়েছি, আজকেও দেখালাম। তাহলে এটা আমার জেনারেল কেস। তাহলে সেরকমই ধরে নাও আমাকে জানতে চেয়েছে ইকুয়েশন অফ এনি কনিক সেকশন, ইকুয়েশন অফ এনি কনিক সেকশন আমাকে জানতে চেয়েছে, যেখানে গিভেন ডেটা কি কি দেওয়া আছে, আমাকে বলে দিয়েছে যে সেই কনিক সেকশনের ফোকাসটা হচ্ছে এত, x1, y1, আর এই যে ডাইরেক্ট্রিক্স ছিল তার ইকুয়েশন আমাকে বলে দিয়েছে ax + by + c = 0, এন্ড আমাকে কি বলে দিয়েছে, তার ইসেন্ট্রিসিটি 1, এই তার ইসেন্ট্রিসিটি e, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে ইসেন্ট্রিসিটি e বলে দিয়েছে, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এইটা বলে দিয়েছে, আর ফোকাস এটা বলে দিয়েছে। আমি কি বলেছিলাম, একটা কনিক সেকশন ডিফাইন করার জন্য তিনটে প্যারামিটার দরকার হয়, ইসেন্ট্রিসিটি, ডাইরেক্ট্রিক্স আর তার ফোকাস। তো তিনটেই এখানে তিনটে কন্ডিশন বলে দিয়েছে। তাহলে এই তিনটেকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সেই কনিক সেকশনটার একটা জেনারেল ইকুয়েশন ডেভেলপ করব সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? অ্যাপ্রোচটা দেখো। তাহলে আমরা কি জানি, এই পিটা যদি আবার ওই ওখানকার উপর কোনো একটা পয়েন্ট হয়, সাপোজ ধরে নিচ্ছি লেটস সে ওই পি পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে h, k, এটা আমি ধরে নিচ্ছি। আমি একটা পয়েন্ট নিয়ে নিয়েছি ওই কার্ভটার উপর, মানে ওই কনিক সেকশনটার উপর, যার কোঅর্ডিনেট হচ্ছে h, k। তাহলে সেই h, k এর রেসপেক্টে এবার আমি এটাকে ডিফাইন করব। কিভাবে করব দেখো। তাহলে আমরা জানি যে কোনো কনিক সেকশন হলে তার PS/PM এর রেশিও অলওয়েজ e হবে। তাহলে দেখো আমি PS-টাকে যদি বাঁদিকে রাখি, তাহলে PM-টা কি হয়ে যাবে, কোনো গুণ হয়ে যাবে, কারণ এখানে কিছু নেই, মানে আমরা জানি e এর নিচে তলায় 1 আছে, তাহলে PS × 1 আর PM × e। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তো PS = e × PM। আচ্ছা, হোয়াট ইজ PS? একদম কোঅর্ডিনেট জিওমেট্রি শুরুর ক্লাসে দেখিয়েছিলাম, বলেছিলাম স্ট্রেট লাইন না জানলে এখানে পড়ে কোনো লাভ নেই। ধোঁয়া দেখবে, আকাশে ধোঁয়া দেখবে, পাখি উড়ছে, কিছু বোঝা যাবে না, মাথার উপর দিয়ে পাখি উড়ে যাবে।
তাহলে আমাকে বুঝতে হবে এটা কি, এটা অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, যারা যারা ক্লাসটা দেখেছো তারা বলতেই পারবে। পিএস মানে পি আর এস মানে স্যার এই দুটোর মধ্যে ডিসটেন্স। আচ্ছা এস কত বলে দেওয়া আছে কোশ্চেনে, স্যার x1 y1, x1, y1, আর পি কত ধরে নিয়েছে h কে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স পারবে স্ট্রেট লাইন দিয়ে, করেছি তো স্যার। দুটো পয়েন্টের কোঅর্ডিনেট জিওমেট্রি, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স অ্যাকর্ডিং টু স্ট্রেট লাইন পারবো না, কি হয় স্যার, রুট ওভার h মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস k মাইনাস y1 তার হোল স্কয়ার, এটা ডিসটেন্সের ফর্মুলা। আর আমরা আরেকটা জিনিসও শিখেছিলাম, একটা পয়েন্ট আর একটা পারপেন্ডিকুলার লাইনের মধ্যে, একটা পয়েন্ট আর একটা স্ট্রেট লাইনের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি হয় স্যার, সেই ইকুয়েশন ডিভাইডেড বাই তার করসপন্ডিং কোঅর্ডিনেটের রুটের তার স্কয়ার, তাই না, তার হোল মড। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে ই যেমন রইলো, আর পিএম মানেই তো তাই, পিএম মানে যে এই পয়েন্ট আর এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন তাদের মধ্যবর্তী পারপেন্ডিকুলার যে ডিসটেন্স সেটা। তাহলে এখানে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করার ফর্মুলা কি স্যার, ওই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের মধ্যে আপনার এই যে এইচ আর কে পাস করেছে, তার মানে এই ইকুয়েশন, তার মধ্যে এই এক্স আর ওয়াই এর জায়গায় এইচ আর কে আমি বসিয়ে দেবো সেইটা, আর ডিভাইডেড বাই এই এ আর বি এর তার স্কোয়ার করে তার রুট, আর টোটালটা আমার মডেলের মধ্যে থাকবে। এটা অলরেডি শিখিয়ে দিয়েছিলাম, আগের দিনও বলেছি, ক্লাসে ডিসকাস করেছি যে একটা পয়েন্ট আর একটা লাইনের ওপর ওই পয়েন্টটার দ্বারা গঠিত পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি হয় সেটা আমরা এইভাবে পাই, অলরেডি দেখে নেবে। তাহলে পুরো ব্যাপারটাকে জেনারেলাইজ করি, এই এইচ আর কেটাকে না বলে এটা একটা জেনারেল ইকুয়েশন বলে দিই এক্স কমা ওয়াই। তাহলে তার জন্য কি হবে, কিছুই না, এই যে ইকুয়েশনটা পেলে সেটাকে আমি এইচ এর জায়গায় এক্স বসিয়ে দাও আর কে এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, বসিয়ে দিয়ে বোথ সাইডে স্কোয়ার করো। তাহলে এই সাইডে স্কোয়ার করে দাও, এইটারও স্কোয়ার করো, আর এই গোটা জিনিসটার স্কোয়ার করে দাও, আর এইচ এর জায়গায় এক্স বসিয়ে দাও, কে এর জায়গায় ওয়াই বসিয়ে। তুমি এইচ কে দিয়ে রাখতে পারো, বাট আমি জেনারেলাইজ বলছি, এক্স ওয়াই দিয়ে তুমি বার করার চেষ্টা করো। তাহলে বললে কি আছে স্যার, বাঁদিকটা বসালে আমার এইরকম হয়ে যাবে, এক্স ওয়াই বসিয়ে স্কোয়ার করে এটা হবে, এটা স্কোয়ার করলে ই স্কোয়ার হবে, আর এটা স্কোয়ার করলে স্যার এরকম টাইপের কিছু থাকবে, আর এখানে এইচ আর কে এর জায়গায় আপনি এক্স ওয়াই বসিয়ে দিচ্ছি জেনারেলাইজ। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা হলো জেনারেল ইকুয়েশন, যেখান থেকে এই তিনটে জিনিস যদি জানা থাকে তুমি এইভাবে কাজে লাগিয়ে এই ডিসটেন্সের ফর্মুলা পয়েন্টের রেসপেক্টে, আর পয়েন্ট আর পারপেন্ডিকুলার একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা, এখান থেকে এই দুটো ডিসটেন্সকে ইকে কাজে লাগিয়ে এইভাবে তুমি একটা জেনারেল ইকুয়েশন ডেভেলপ করতে পারো। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, তোমাদের এই কোনিক সেকশনের পরে যে নেক্সট টপিক ছিল সেই টপিকের একটা জিনিস আমি এখানে পড়িয়ে দিচ্ছি অলরেডি, মানে এখানেই তোমাকে আলাদা করে কিছু করতে পারে, একটা ট্রিক্স, এটা একটা শর্টকাট ট্রিক্স। কি স্যার, এই যে এত কিছু পড়ছি, প্যারাবোলা পড়লাম, এরপর হয়তো ইলিপস পড়বো, এরপর হয়তো হাইপারবোলা পড়বো, ঠিক আছে, সার্কেল বললাম, তো যে কোনো জায়গায় তোমাকে ট্যানজেন্ট বলতে পারে যে ট্যানজেন্ট কত, এত পয়েন্টে ট্যানজেন্ট কত, একটা কার্ভের উপর ট্যানজেন্ট কত, কার্ভে যাই হোক, প্যারাবোলা হাইপারবোলা ইলিপস যাই হোক, সব থেকে ইজি, মানে তোমার পড়ার দরকারই নেই ট্যানজেন্টে, ট্যানজেন্ট তুমি যে কোনো জায়গায় বার করতে পারবে। কিভাবে বার, তাহলে এই যে কোনো একটা কনিক সেকশনের মধ্যে আমি যদি এই পার্টিকুলার যে কোনো একটা পয়েন্টে ওই কনিক সেকশনের উপর আমি যদি ট্যানজেন্ট আনতে চাই, তাহলে সেই ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, আর তোমার কিচ্ছু পড়ার দরকার নেই, ট্যানজেন্ট ইকুয়েশন যে কোনো কার্ভের যে কোনো বললাম যে কোনো আছে, যে কোনো যদি পয়েন্ট আমার জানা থাকে তাহলে মনে রাখবে কাজটা খুব ইজি। কি ইকুয়েশনের যেখানে 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 এক্স স্কোয়ার দেখবে সেখানে এক্স x1 বসিয়ে দেবে, যেখানে যেখানে ওয়াই স্কোয়ার দেখবে ওয়াই y1 পেয়ে যাবে, y1 বসিয়ে দেবে, আর যেখানে x থাকবে সেখানে x1 ডিভাইডেড বাই 2 বসাবে, যেখানে y থাকবে সেখানে y প্লাস y1 ডিভাইডেড বাই 2 বসাবে, আর যদি কোনো জায়গায় xy টার্মটা থাকে তাহলে সেখানে এইটা বসাবে। এই পার্টগুলো তোমার ইকুয়েশনে থাকলে তুমি যদি এইগুলোকে কনভার্ট করে দাও, এইগুলোকে যদি চেঞ্জ করে দাও, করলে যে নতুন ইকুয়েশনটা পাবে সেটাই হয়ে যাবে ওই কার্ভের ওপর ওই পার্টিকুলার পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন। আবার বলছি ভালো করে শোনো, ঠান্ডা মাথায় শোনো, আলাদা করে ট্যানজেন্ট কিছু পড়ার দরকার নেই। যে কোনো তোমার যদি বলে যে একটা যে কোনো কার্ভ আছে, একটা কার্ভের ইকুয়েশন আছে, আর সেই ইকুয়েশনের উপর একটা ট্যানজেন্ট টানতে হবে, কোথায়, সেই কার্ভের উপর একটা পয়েন্ট আছে x1 y1, এই পয়েন্টের উপর একটা ট্যানজেন্ট টানতে হবে সেই কার্ভের উপর, সেই কার্ভের উপর একটা পয়েন্ট নিয়েছি, সেই পয়েন্টটা ধরো এইটা, এই পয়েন্টের উপর আমাকে টানা, যেন ছবি দিই, এটা একটা কার্ভ, এই কার্ভের এই পয়েন্টটা তোমার জানা আছে x1 y1, এর উপর একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, এই ট্যানজেন্ট ইকুয়েশন কত হবে, আলাদা করে কিছু পড়ার দরকার নেই। তুমি এই কার্ভটা কি কার্ভ তুমি তো জানো, অ্যানালাইসিস করতে পারবে, সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস যাই হোক, দিয়ে সেই ইকুয়েশনটা তুমি লিখতে পারবে। দেখিয়ে দিয়েছি সার্কেলের জন্য সার্কেল হয়ে গেছে, প্যারাবোলার জন্য এত ডিটেইলসে দেখালাম প্যারাবোলা, তাহলে ইকুয়েশন তুমি ড্র করবে। এবার ইকুয়েশন ড্র করলে তুমি এই টার্মগুলোর বাইরে কিছু পাবে না, হয় x স্কয়ার পাবে, না y স্কয়ার পাবে, না x পাবে, না y পাবে, না xy পাবে, এর বাইরে তো কিছু পাবে না। তাহলে এই কোনো জায়গাতে যেখানে যেখানে এই জিনিসগুলো থাকবে সেখানে সেখানে এইগুলো দিয়ে চেঞ্জ করে দাও, করলেই সেই পয়েন্টে সেই ইকুয়েশনের উপর ট্যানজেন্টের ইকুয়েশন বেরিয়ে যাবে। মানে এর থেকে শর্টকাট ট্রিক্স আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও কোনো জায়গায় বলা আছে বলে, না তোমাকে আলাদা করে ট্যানজেন্ট শিখতে হবে, কিচ্ছু করার দরকার নেই। ট্যানজেন্টের মানে গল্পটা হচ্ছে এটাই দেখবে পরের টপিকে তোমাদের দেওয়া আছে, পরের সেকশনে পড়ে যে ট্যানজেন্টের সম্পর্কে আইডিয়া বলো, বা ট্যানজেন্টের এটা সিলেবাসে বলা আছে ট্যানজেন্ট আইডিয়া, কিছুই না। ট্যানজেন্ট মানে ওর কথা এইটা, যেখানে যেখানে দেখবে সেখানে সেখানে এইটা পুট করে দেবে, তাহলে ট্যানজেন্টের অটোমেটিক বেরিয়ে চলে আসবে, কিচ্ছু করতে হবে না।
তুমি করে দেখবে, মজা পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, কি হলো স্যার, কি হলো ব্যাপারটা। ব্যাপারটা এইটা, আর কিছুই না, বলতে পারলাম। এইটা একটুখানি ফলো রাখো, যে কোনো জায়গায় যদি বলে ট্যানজেন্টাল গল্প বলে, এইগুলো জাস্ট চেঞ্জ করে দেবো, অটোমেটিক অ্যান্সার বেরিয়ে চলে আসবে, কিচ্ছু করাতে হবে, অটোমেটিক কোয়েশ্চেন বলবে, অটোমেটিক মেশিন ডিম দেবে, মামলেট হয়ে বেরোবে, বলতে পারলাম। যাই হোক, এগুলো একটু দেখে নাও, আমি একটু সরে যাচ্ছি, আগে এটা ভালো করে নোট করো, তারপরে পরের টপিকে আমরা যাচ্ছি। আচ্ছা, এবার দেখো, আমরা এত অব্দি স্টাডি করে নিয়েছি কোঅর্ডিনেট জিওমেট্রি, কি সার্কেল দেখেছি, এর আগে স্ট্রেট লাইন দেখেছি, তারপরে সার্কেলের পরে বড় ভাই প্যারাবোলা, সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আমরা প্যারাবোলা সম্পর্কে যাবতীয় কিছু দেখে নিয়েছি, যেখানে আমার ইসেন্ট্রিসিটি 1 হয়, সেই ধরনের কনিক সেকশন। বাকি পড়লো দুটো কনিক সেকশন, এই দুটো অনেকটা একই টাইপের বলে এরা ভাই ভাই, এরা হচ্ছে জুড়ুয়া ভাই, এদের বলা ভাই ভাই। তো এরা যেহেতু ভাই ভাই বলে এদেরকে আমরা একটা সেগমেন্টে রেখেছি, তাহলে প্যারাবোলা একটা সেগমেন্ট আর ইলিপস আর হাইপারবোলা একটা সেগমেন্ট। তো প্রথমে দেখে নেবো কনিক সেকশনকে আমরা দুটো ভাগে ভাগ করি উইথ রেসপেক্ট টু সেন্টার। তাহলে একটা হচ্ছে সেন্ট্রয়েড কনিক। সেন্ট্রয়েড কনিক কাকে বলে? যার একটা সেন্টার পয়েন্ট থাকবে, আর একটা হচ্ছে নন সেন্টার কনিক, মানে যার কোনো সেন্টার পয়েন্ট থাকবে না। ফর এক্সাম্পল প্যারাবোলা। তারপরে এতক্ষণ ধরে প্যারাবোলা সম্পর্কে এত কিছু ভাস্ট আমরা আলোচনা করলাম, সেখানে কি, সেখানে আমার কি, সেটা হচ্ছে একটা নন সেন্টার কনিক, মানে তার কোনো সেন্টার পয়েন্ট নেই, কোনো সেন্টার পয়েন্ট নেই, এমন একটা কনিক সেকশন। তাহলে তার এক্সাম্পল কি, প্যারাবোলা। আর সেন্টার কনিক মানে কি, যার সেন্টার পয়েন্ট আছে, এমন কিছু কনিক সেকশন, তাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ইলিপস, একটা হাইপারবোলা। আমরা সবাই জানি ইলিপস হচ্ছে যেখানে ইসেন্ট্রিসিটি 0 থেকে বড়, 1 থেকে কম, এই ধরনের কেসে আমরা ইলিপস পাই। আর হাইপারবোলা হচ্ছে যার ইসেন্ট্রিসিটি 1 থেকে বেশি। তাহলে এই যে দুটো কেস হলো, এই দুটোই কি, এই দুটোই হচ্ছে সেন্টার কনিক, মানে যার সেন্টার পয়েন্ট আছে। তো এই দুটো কনিককে আবার দুটো ভাগে আমরা ভাগ করি। মনে রাখবে এগুলো সব একই টাইপের। যদি এইটা ভালো করে বোঝো ইলিপসটা, তাহলে হাইপারবোলা পড়ার দরকার নেই, বলতে পারলাম। ইলিপস যদি ভালো করে বোঝো, হাইপারবোলা মানে নতুন আর কিছু নেই, সব একই জিনিস। এটা আমি এক্সপ্লেন করবো না, মানে এর সাথে পুরো 99% মিল আছে, আলাদা কিছুই না। তো এটা বুঝতে পারলে এটা অটোমেটিক্যালি বুঝতে পারবে। তো ইলিপসকে দুটো ভাগে ভাগ করি, একটা স্ট্যান্ডার্ড ইলিপ, একটা নন স্ট্যান্ডার্ড ইলিপ। আর হাইপারবোলাকে দুটো ভাগে ভাগ করি, একটা স্ট্যান্ডার্ড হাইপারবোলা, একটা নন স্ট্যান্ডার্ড হাইপারবোলা। তাহলে এই ইকুয়েশনগুলো আমি লিখেছি, একটু দেখে নাও, পরে ডিটেইলস আলোচনা করব। স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশন হয় x² / x² + y² / b² = 1, যেখানে a বড় হবে, b ছোট হবে, আর দেখতে এরকম টাইপের হবে ফিগার। দ্বিতীয়ত নন স্ট্যান্ডার্ড ইলিপ যেটা হয়, সেটা x² / s² + y² / b² = 1, যেখানে b টা বড় হয় এর থেকে, দেখতে এরকম হয়। স্ট্যান্ডার্ড হাইপারবোলা হচ্ছে x² / s² - y² / b² = 1, দেখতে এরকম টাইপের হবে। একটা জিনিস খেয়াল করেছো, এই ইলিপসকে যদি আমি মাঝখান থেকে কেটে যদি উল্টে দিই, তাহলে কিন্তু হাইপারবোলা পাবে। সো এটা এই জন্য ভাই ভাই, বলতে পারলাম। এটা কোথায়, এটা যদি আমি কেটে দুটো উল্টো দিকে করে দিই, তাহলে কিন্তু এটা হাইপারবোলা হয়ে যাবে। সো এটা হলো নন স্ট্যান্ডার্ড হাইপারবোলা। সেটা কি, x² / s² - y² / b² = -1 এইরকম টাইপের একটা আছে, বলতে পারলাম। তাহলে এটা স্ট্যান্ডার্ড ইলিপস, এটা স্ট্যান্ডার্ড হাইপারবোলা, এটা নন স্ট্যান্ডার্ড ইলিপস, এটা নন স্ট্যান্ডার্ড হাইপারবোলা। তো এই ছিল একটা মোটামুটি বেসিক আইডিয়া। বাকি দুটো চ্যাপ্টারে যে আমরা ঢুকবো তার সম্পর্কে একটা বেসিক আইডিয়া ভালো করে দেখে নাও। তারপরে এবার এই দুটো সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করে আজকে ক্লাসটা এন্ডের দিকে নিয়ে যাবো। ভালো করে দেখে নোট করে নাও। আচ্ছা, এবার দেখো, প্যারাবোলা সম্পর্কে আমরা অনেক কিছু ডিটেলস আলোচনা করলাম। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা বানাতে কিন্তু নর্মাল লাইভ ক্লাসের থেকে যতটা সময় লাগে, তার কিন্তু কমসে কম 3 গুণ সময় লেগেছে। মানে তুমি যদি 1 ঘন্টার ভিডিওটা দেখো, মানে টোটাল ভিডিওটা যদি এডিট করার পরে আপনারা 1 ঘন্টা দেখো, তাহলে জানবে এই লেখা, প্রত্যেকটা মোছা, তার মাঝখানে সময়গুলোকে কাটা, সব কিছু করে কিন্তু মোর দ্যান ভিডিওটা, মানে প্রত্যেকটা জিনিস যদি লিখতে হয়, লাইভ ক্লাসিং করতে হয়, মোর দ্যান কিন্তু 3 টাইমস লেন্থ হয়ে যাবার কথা। তোমাদের টাইম বাঁচানোর জন্য কিন্তু আমি এফোর্ট দিচ্ছি। তো আমার এক্সপেকটেশন এটাই থাকবে যে এত কষ্ট করে জিনিসটাকে আমি করছি, সুন্দরভাবে যেন তোমরা জিনিসটাকে রেডি করো, ঠিক আছে? যাই হোক, তো আমরা প্যারাবোলা সম্পর্কে দেখার পর এবার ইলিপসের বেসিক আইডিয়া দেওয়ার পর এবার ঢুকছি একটা স্ট্যান্ডার্ড ইলিপসের কেসে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড ইলিপস হচ্ছে স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড ইলিপস হয়, সেরকমভাবে হাইপারবোলা স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড হয়। তো এবার দেখো, স্ট্যান্ডার্ড ইলিপসের ক্ষেত্রে আমরা জানি ইসেন্ট্রিসিটি কি হয়, 0 থেকে বড়, 1 থেকে কম। তো এবার একটা পিকচার ড্র করলাম, কার, একটা স্ট্যান্ডার্ড ইলিপসের পিকচার ড্র করলাম। স্ট্যান্ডার্ড ইলিপসের ক্ষেত্রে মনে রাখবে, এই যে ডিম্বাকৃতি যে জিনিসটা আছে না, এই ডিম্বাকৃতি জিনিসটা বেসিক্যালি এর সেন্টারটা দুটো অ্যাক্সিসের ইন্টারসেকশনে থাকে স্ট্যান্ডার্ড ইলিপসের ক্ষেত্রে। দ্যাট মিন্স এই সেন্টারটা 0,0 তে থাকবে, এবং এই 0,0টা হবে এই এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশন পয়েন্ট। এটাই হবে কি, এই ইলিপসের সেন্টার এন্ড এই অ্যাক্সিসের ইন্টারসেকশন পয়েন্ট। মনে রাখবে, এই যে ডিম্বাকৃতির যে শেপটা দেখতে পাচ্ছ, এটাই কি, এটাই হচ্ছে আমার ইলিপস। এন্ড
এই যে ইলিপসটা আমরা ড্র করেছি সেক্ষেত্রে দুটো অ্যাক্সিস আমরা পাই। খেয়াল করে দেখো, একটা হচ্ছে আমার বড় মতন অ্যাক্সিস, একটা হচ্ছে আমার ছোট মতন অ্যাক্সিস। যে বড় মতন অ্যাক্সিস মানে ডিম্বাকৃতির যে বড় লম্বাটে যে অ্যাক্সিস, যে বড় মতন অ্যাক্সিস বা লার্জ অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটাকে বলা হয় মেজর অ্যাক্সিস। আর এই ডিমের যে ছোট অ্যাক্সিস বা স্মল অ্যাক্সিস সেটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। তাহলে একটা ইলিপসকে ড্র করার জন্য আমার কাছে দুটো অ্যাক্সিস দরকার পড়ে, একটা মেজর অ্যাক্সিস, একটা মাইনর অ্যাক্সিস। বলতে পারলাম মেজর অ্যাক্সিসের লেন্থ হয়, এই যে মেজর অ্যাক্সিসের লেন্থ, দ্যাট মিন্স এখান থেকে এখান অবধি এই যে টোটাল ইলিপসটা কভার করে যে অ্যাক্সিসের টোটাল লেন্থ সেটাকে বলে মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিসের লেন্থ হয়, দেখো একটা জিনিস খেয়াল করো, এই পুরো ইলিপসটার ক্ষেত্রে ভার্টেক্স পয়েন্টের আমি কোঅর্ডিনেট কততে গিয়েছি স্যার, এটা যদি 0,0 হয় তাহলে এখান থেকে a দূরত্বে আমার একটা ভার্টেক্স আছে, আর এদিক থেকে বাঁ দিকে এসে একই মাইনাস a দূরত্বে একটা আছে। তাহলে এখান থেকে এটা a, এখান থেকে এটা a, তাহলে টোটাল ডিসটেন্স কত স্যার? এখান থেকে এটা a, এখান থেকে এটা, তাহলে 2a। তাহলে দেখো এই a ড্যাশ থেকে a অবধি, দ্যাট মিন্স এখান থেকে a অবধি ডিসটেন্স কত? 2a। এই 2a টাকেই বলা হয়, এই 2a টাকেই বলা হয় কি? 2a টাকেই বলা হয় আচ্ছা, এই 2a টাকেই বলা হয় কি? এটা দেখো এখান থেকে, এই যে এখান থেকে এটা কি স্যার? এটা মেজর অ্যাক্সিসের টোটাল লেন্থ। তাহলে এই 2 টাকে বলা হয় লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস। তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস বলতে কি বোঝো স্যার? এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্স অবধি টোটাল আমার যে লেন্থ, অ্যাক্সিসের যে টোটাল লেন্থ, মানে বড় যে অ্যাক্সিসের লেন্থ, এই বড় অ্যাক্সিসের লেন্থটাই হচ্ছে কি আমার 2a, কারণ এখান থেকে এটা a, এখান থেকে এটা 2a, তাহলে এটাকে বলবো লেন্থ অফ মেজর অ্যাক্সিস। সেম ভাবে স্যার অ্যাক্সিসের এখান থেকে এখানে কত দূর গেছি স্যার? 0,b, দ্যাট মিন্স b দূরত্ব গেছি। আবার এখান থেকে নিচের কোঅর্ডিনেট কত? 0,-b, তার মানে এখান থেকেও b গেছি, তাহলে এখান থেকেও b, এখান থেকে b, তাহলে টোটাল কত? 2b। তাহলে 2b টা কি স্যার? লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস। তাহলে এটা হলো লেন্থ অফ মেজর অ্যাক্সিস, এটা হলো লেন্থ অফ মাইনর অ্যাক্সিস। এবার দেখো আমি একটা ইলিপসের দুখানা ফোকাস পয়েন্ট পাই। একটা ইলিপসের কটা পাই? দুটো ফোকাস পাই, এইদিকে একটা ফোকাস, এইদিকে একটা ফোকাস। মনে রাখবে এইদিকে ফোকাসের ডিসটেন্স যা হবে এইদিকেও ফোকাসের ডিসটেন্স তাই হবে, একটা এক্স অ্যাক্সিসের ডান দিকে, একটা এক্স অ্যাক্সিসের বাঁ দিকে। তাহলে এর এক্স অ্যাক্সিস এই পার্টিকুলার ফোকাসটার কোঅর্ডিনেট কি হয়ে যাবে? AE, 0 কি হবে? AE, 0। আর এইদিকে ফোকাসটা কত হয়ে যাবে? -AE, 0, -AE, 0। এইটা কোথা থেকে পেলাম স্যার? এটা পেলাম হচ্ছে এই টোটাল যে একটা ভার্টেক্সের ডিসটেন্স, আর এইটা কোথা থেকে পেলাম? ই হচ্ছে ইসেন্ট্রিসিটি ইলিপসের। তাহলে সেই a * e করলে যেটা পাই সেই দূরত্বে আমার কি হয়ে যাবে? একটা ফোকাস থাকবে, আরেকটা অপোজিটে আমার আরেকটা ফোকাস থাকবে। তাহলে তোমরা যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই সাহেব এই দুটো ফোসির মধ্যে, দ্যাট মিন্স ফোকাল দুটোর মধ্যে ডিসটেন্স কত? বলবে স্যার এখান থেকে এটা গেছে এই, এখান থেকে গেছে এটা এই, তাহলে এদিকেও এই, এদিকেও এই, যোগ করলে হয় 2AE। তাহলে দুটো ফোকালের মধ্যে লেন্থ কত? 2AE। তাহলে তোমরা যদি জিজ্ঞেস করে ডিসটেন্স বিটুইন টু ফোসি কত হবে? অ্যানসার হবে 2AE। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, অনেকে এটা ভুল জানে বা অনেকে এটা ভুল করে বা অনেকে এটা ভুল ভাবে শিখে আসে, সেটা হচ্ছে অনেকে ভাবে স্যার এই যে এই তো আমার অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, তাহলে এই ইলিপসটাকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই তাহলে আমার ডান দিকে যে পোরশনটা আছে সেই পোরশনের ক্ষেত্রে যদি আমরা একটুখানি তাকাই তাহলে একটা জিনিস লক্ষ্য করবো কি স্যার? এই ডান দিকের পোরশনের ক্ষেত্রে আমার ফোকাস হচ্ছে এই এসটা, আর এই ডান দিকের ক্ষেত্রে আমার ডাইরেক্ট্রিক্স হচ্ছে এইটা, এই ডাইরেক্ট্রিক্সটা, তাহলে এই ডাইরেক্ট্রিক্স এই ফোকাস। তো স্যার এই ডাইরেক্ট্রিক্স আর এই ফোকাস দিয়ে শুধুমাত্র কি আমি ডান দিকের পোরশনটাই ড্র করতে পারবো? অ্যানসার হবে নো। অ্যানসার কি হবে? নো। সেরকমই অনেকে ভাববে যে স্যার আমার বাঁ দিকের ডাইরেক্ট্রিক্স এটা আছে, আমার বাঁ দিকের ফোকাস এটা আছে, তাহলে কি শুধু এইটা দিয়ে শুধু বাঁ দিকের পোরশন ড্র করতে পারবো? নো। মনে রাখবে এই যে পুরো ইলিপসটা দেখছো, স্ট্যান্ডার্ড ইলিপসটা দেখছো, এই স্ট্যান্ডার্ড ইলিপসটা অলওয়েজ মনে রাখবে দুখানা ফোকাল ডাইরেক্ট্রিক্স পেয়ারের মাধ্যমে তৈরি। দুখানা কি? ফোকাল ডাইরেক্ট্রিক্স পেয়ারের মাধ্যমে এই টোটাল ইলিপসটা গঠিত। দ্যাট মিন্স আমি এখানে বলতে পারি PS = EPM, দ্যাট মিন্স PS = EPM, এটা একটা ফোকাল, এটা একটা ডাইরেক্ট্রিক্স, এই গোটাটার মাধ্যমে এই টোটাল ইলিপসটা ড্র করতে পারো। এটা একটা প্রপার্টি যেমন সত্যি, সেরকমই এই PS ড্যাশ আর এদিকে E = PM ড্যাশ, মানে PM ড্যাশ, মানে এই ডাইরেক্ট্রিক্স আর এই ফোকালের মাধ্যমে পুরো ইলিপসটা ড্র করতে পারো। এটা কখনোই নয় যে শুধু এই ফোকাল আর এই ডাইরেক্ট্রিক্স দিয়ে শুধু এই পোরশনটা ড্র করবো। এই ফোকাল আর এই ডাইরেক্ট্রিক্স দিয়ে পুরো ইলিপসটা যেমন ড্র করতে পারবে, সেরকম এই ডাইরেক্ট্রিক্স আর এই পেয়ার দিয়ে এটা দিয়েও ড্র করতে পারবে। তার মানে যখন এই ডাইরেক্ট্রিক্স আর এই ফোকালটা নেবে তখন এই দুটো দিয়ে পুরো ইলিপস ড্র করছে, তাহলে এটা তখন ফ্রেন্ড হিসেবে কাজ করবে, মানে এটা তোমার কাজে লাগবে না। আবার যখন এই ডাইরেক্ট্রিক্স আর এই ফোকাস নিয়ে কাজ করবে তখন আবার এইটা কাজে লাগবে না। সো এখানে দুটো ফোকাল ডাইরেক্ট্রিক্স পেয়ার আছে।
তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবে। সেকেন্ডলি কি বলতে পারি যে এভরি পয়েন্ট উইল হ্যাভ টু ফোকাল ডিস্টেন্স। যদি আমি ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট নিই, যেহেতু দুখানা ফোকাস, তাহলে মনে রাখবে এর দুখানা কিন্তু আমি ফোকাল ডিস্টেন্স পাবো। মানে এই পয়েন্ট থেকে এই ফোকাসের একটা ডিস্টেন্স ফোকাল ডিস্টেন্স, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উপর একটা ফোকাল ডিস্টেন্স। দ্যাট মিন্স পিএস এন্ড পিএস ড্যাশ দুটো ফোকাল ডিস্টেন্স পাবো। ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে, এই পিএস আর পিএস ড্যাশ এই দুটোর যদি ম্যাগনিটিউডটাকে যোগ করো, করলে তুমি অলওয়েজ কিন্তু 2a পাবে। 2a মানে কি? লেন্থ অফ মেজর অ্যাক্সিস। এটা অলওয়েজ স্যাটিসফাই করবে। যদি সেটা না করে তাহলে সেটা ইলিপসই না, সেটা অন্য কিছু ডিম্বাকৃতি তুমি ড্র করে দিয়েছো, সেটা ইলিপসই হবে না। বলতে পারলাম? তাহলে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? যে দুটো ফোকাল ডিস্টেন্সের কোয়ান্টিটি অলওয়েজ ইকুয়াল হবে কার সাথে? লেন্থ অফ মেজর অ্যাক্সিসের সাথে। বলতে পারলাম? লেন্থ অফ মেজর অ্যাক্সিসের সাথে। আচ্ছা, এবার চলে আসি ইলিপসের ইসেন্ট্রিসিটি। মনে রাখবে ইলিপসের ইসেন্ট্রিসিটি বার করার ফর্মুলা হচ্ছে √1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। দেখো, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড কেস নিয়েছি, তাহলে স্ট্যান্ডার্ড ইলিপসের ক্ষেত্রে আমাদের গল্পটা কি হয়? স্যার গল্পটা এটাই হয়, এ বড় বি ছোট। কি হয় স্যার? এ বড় বি ছোট। তাহলে এখানে ইলিপসের ইসেন্ট্রিসিটি বার করার ফর্মুলা হবে সবসময় এই দুটোর মধ্যে যেটা ছোট, সেই ছোটটার উপরে স্কয়ার ডিভাইডেড বাই বড়টার স্কয়ার। তার মানে ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু √1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। এখানে এ বি দিয়ে মনে রাখবে না, কারণ এটা যখনই নন স্ট্যান্ডার্ড ইলিপস হবে তাহলে তো এটা উল্টে যাবে। তাহলে মনে রাখার নিয়ম কি? মনে রাখার নিয়ম হচ্ছে ইলিপসের ইসেন্ট্রিসিটি বার করার ফর্মুলা হচ্ছে √1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। এখানে এ বড় বি ছোট স্ট্যান্ডার্ড ইলিপসের ক্ষেত্রে, তাহলে ছোট স্কয়ার মানে কি স্যার? বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার। এইভাবে মনে রাখবে ইসেন্ট্রিসিটি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সেটা লেন্থ অফ ল্যাটাস রেক্টাম এন্ড এন্ডস পয়েন্ট অফ দ্য ল্যাটাস রেক্টাম। দেখো, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম অলওয়েজ 2b²/a। তার মানে ল্যাটাস রেক্টাম মানে কি বলে স্যার? এই যে ফোকাস আছে, এই যে ফোকাল লেন্থ থেকে আমি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স নিলাম, তাহলে এই টোটাল লেন্থটা বলা আছে, এই টোটাল লেন্থটা কত বলা আছে স্যার? টোটাল লেন্থটা হবে অলওয়েজ 2b²/a। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি, তাহলে এই হাফটা কত হবে গো? মানে এইখান থেকে এইটুকুটা কত হবে? তুমি স্যার 2b²/a কে 2 দিয়ে ভাগ করুন, তার মানে শুধুমাত্র b²/a। তাহলে এই নিচেরটাও কত? তুমি স্যার এই ডিসটেন্সটা নিচেরটাও আমার কি b²/a। তাহলে দেখো, এখান থেকে এইটা কত? এই, আর এখান থেকে এটা কত? b²/a। তাহলে এই পয়েন্টটার যদি আমি কোঅর্ডিনেট জানতে চাই, তাহলে তোমার উত্তর কি হবে বলো? তুমি স্যার এখান থেকে এটা গেছি ae, আর এখান থেকে উপরের দিকে গেছি কত? b²/a। তাহলে এটা হয়ে গেল কি? এন্ড অফ ল্যাটাস রেক্টাম। তাহলে নিচেরটাও তুমি যদি সেম ভাবে বার করতে চাও, তাহলে এখানেও গিয়ে যাবে স্যার এখান থেকে এটা গেছি ae, এন্ড এখান থেকে নিচে গেছি কত? মাইনাস b²/a। তাহলে সেম ভাবে বাঁদিকেও তুমি করতে পারতে। তাহলে এদিকেও কি হয়ে যাবে? স্যার মাইনাস ae এন্ড প্লাস b²/a। এন্ড এদিকেও যদি তুমি বার করতে চাও, তাহলে কি হয়ে যাবে বলো? স্যার মাইনাস ae এন্ড মাইনাস b²/a। তাহলে চারটে তুমি টোটাল এন্ডস পয়েন্ট পাবে ল্যাটাস রেক্টামে। তাহলে দেখো প্লাস মাইনাস ae, তারপরে দেখো এখানে এইদিকে দেখো প্লাস ae মাইনাস ae, তাহলে এই দুটো কেস হয়ে গেল। আর প্লাস মাইনাস b²/a, তাহলে দেখো এখানে দেখো b²/a আছে, এদিকেও b²/a, এদিকে মাইনাস b²/a, এদিকেও মাইনাস। তাহলে এই দুটো হয়ে গেল কি? এন্ড অফ ল্যাটাস রেক্টামের আমার কি পয়েন্টের কোঅর্ডিনেট। আর ল্যাটাস রেক্টামের রেট কত? 2b²/a। তো এই ছিল টোটাল গল্পটা। আমি বোকার মতন এই প্রত্যেকটা কেসকে আর আমি কিন্তু আর দেখাবো না। তো নন স্ট্যান্ডার্ড কেটে জাস্ট বেসিকটা বলে দেবো, বাকি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এইভাবে তোমাকে খুঁজে খাতায় কিন্তু বার করবো। কারণ আমি যদি বার করি, আমার ওয়ার্কআউট হচ্ছে, আমার মাথায় বসছে, আমার জলবাদ হচ্ছে, আমার নেক্সট আরো 2 বছরের রসদ তৈরি হয়ে যাচ্ছে, ব্রেনে বসে যাচ্ছে, আর তোমার হচ্ছে না। তো প্রত্যেকটা জিনিস যদি এরকম ভাবে প্রত্যেকটা জিনিস ধরে এই পয়েন্ট সেই পয়েন্ট আমি যদি বলি, তাহলে কিন্তু তোমার মাথায় কিছু হবে না। সো নেক্সট কাজ এটা আর বলবো না, এই একই ভাবে তোমরা নন স্ট্যান্ডার্ড লিস্টটা বার করবে। আমি জাস্ট নেক্সট জায়গাতে পিকচার জাস্ট দেখিয়ে দিচ্ছি নন স্ট্যান্ডার্ড ইলিপসের পিকচারটা কেমন হবে। বাকি পয়েন্টগুলো কোনটা ওয়ার্ড, কোনটা অরিজিনের কোঅর্ডিনেট, কোনটা ভার্টেক্সের কোঅর্ডিনেট, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কি হয়ে যাবে, ইন্টারসেকশন পয়েন্ট কি হয়ে যাবে, লেন্থ অফ মেজর অ্যাক্সিস কি হয়ে যাবে, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কি হয়ে যাবে, কোনটা কি ডিটেইলসে তোমরা বার করবে। ঠিক আছে, এটা নোট করে নাও। নোট করার পরে আমি তোমাদেরকে নন স্ট্যান্ডার্ড ইলিপসের পিকচারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার এই জিনিসটা যদি আমি বলতে চাই না, তাহলে পুরো একবারে সেই গাদা পিটিয়ে ঘোড়া পড়ানোর মতন হয়ে যাবে, তাই না?
কারণ কি আমি আগেই বললাম যে স্ট্যান্ডার্ড ইলিপস আর নন স্ট্যান্ডার্ড ইলিপসের মধ্যে বেশি কিছু ডিফারেন্স নেই। ফিগারটা যেটা আমার ডিম্বাটা এরকম ছিল, এখন ডিম্বাকৃতিটা এরকম ঘুরে যাবে, বাকি আদার্স কিছু নেই। তো একটু নিতে দিমাগটা চালাও না, চালিয়ে দেখো না ব্যাপারটা কি হয়। তো খুব শর্টে একটুখানি আমি ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, জাস্ট মাথাটা যাতে তোমাদের কাজ করে। প্রথম কথা, নন স্ট্যান্ডার্ড ইলিপসের ক্ষেত্রে আগে যেটা দেখেছিলাম এ বড় বি ছোট, এখন কি হয়ে যাবে, উল্টে যাবে। এখন বি বড় এ ছোট হয়ে যাবে, বাকি ইকুয়েশন একই থাকবে, খালি এখানে বি টার্মটা বড় হয়ে যাবে, এ টার্মটা ছোট হয়ে যাবে। তার জন্য ফিগারটা আমার যেটা এরকম ছিল সেটা এখন নরমাল হয়ে যাবে এরকম। এবার এই ক্ষেত্রে দেখো ইসেন্ট্রিসিটি কি হয়ে যাবে, কি বলি ছোট বাই বড়, তাহলে এখানে ছোট কত এ, তাহলে ই ইজ ইকুয়াল টু ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার বাই b স্কয়ার হলো। আচ্ছা, লেন্থ অফ মেজর অ্যাক্সিস মাইনাস এখানে উল্টো হয়ে যাবে, আগে ছিল এইটা মেজর অ্যাক্সিস এটা মাইনর অ্যাক্সিস, এখন কি হয়ে গেছে এইটা মেজর অ্যাক্সিস এইটা মাইনর অ্যাক্সিস। তাহলে মেজর অ্যাক্সিস কত স্যার, এখান থেকে এটা b, এখান থেকে ওটা b, তাহলে টোটালটা গেল 2b, তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস 2b, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত হয়ে গেল স্যার, এখান থেকে এটা a, এখান থেকে এটা a, তাহলে গেল 2a, তাহলে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত 2a। সেম ভাবে ডিসটেন্স অফ ফসি কত স্যার, এখান থেকে এটা কত স্যার, এখান থেকে এটা b, এখান থেকে এটা b, তাহলে টোটাল যোগ করলে কত হয় স্যার 2b, তাহলে এখান থেকে কত হয়ে গেল স্যার 2be। দেখো স্যার e থেকে এটা কত স্যার be, তাহলে টোটালটা কত স্যার 2be বলতে পারলাম। তাহলে এটা হলো দুটো ফোর্সের মধ্যে ডিসটেন্স। এখানেও সেই একই কন্ডিশন স্যাটিসফাই করবে। কি কন্ডিশন স্যার, একটা যে কোনো পয়েন্ট যদি নিয়ে নিই সেখান থেকে এই ফোর্সে কানেক্ট করি প্লাস এই আরেকটা ফোকাল লেন্থে কানেক্ট করি, দুটো জিরো পয়েন্ট মানে এই ডিসটেন্সটা প্লাস এই ডিসটেন্সটা, এই দুটোকে যদি যোগ করি অলওয়েজ মেজর অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই দুটোকে যোগ করে দাও, তাহলে পাবে মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস এখানে কোনটা স্যার, এটা তো মাইনর অ্যাক্সিস, এটা তো মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস মানে 2b, তাহলে এই দুটো যোগ করলে এখানে কত হয়ে যাবে 2b ডিসটেন্সটাকে রিপ্রেজেন্ট করবে। বাকি যা কিছু আলোচনা এটা দেখে নাও, দেখে নিয়ে তোমরা সুন্দরভাবে নোট করাও, আগের সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করে নিজেরা মাথায় একটু খাটাও। ওভারঅলটা তাও বলে দিলাম আমি, নিজেরা করবে। একটা জিনিস মনে রাখবে, এই যে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসকে একত্রে আমরা বলি প্রিন্সিপাল অ্যাক্সিস। বলতে পারলাম প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা আগের ক্ষেত্রেও চাইলে লিখে নিতে পারো, প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয় এই দুটো অ্যাক্সিসকে, ঠিক আছে। আর বাকি এটা তো বুঝতে পারো, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এটা হবে, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এটা হবে, বাকি ওভারঅল গল্প বলে দেওয়া আছে। তাহলে একটু সুন্দরভাবে দেখো, দেখে নোট করে এইটাকে সুন্দরভাবে তোমরা খাতায় নোট করে রেডি হবে। দেখো প্যারাবোলা ইলিপস অব্দি আমরা ডিটেলে দেখে নিলাম, একদম ডিটেলে কাটাছেড়া করে দেখে নিয়েছি। এখানে বারবার বলছি পিকচারগুলো ইম্পর্টেন্ট, পিকচারগুলোকে ভালো করে স্টাডি করলে বাকি সমস্ত জিনিস তুমি অটোমেটিক বার করে নিতে পারবে, ঠিক আছে। দেখো এবার আসি হাইপারবোলা। মনে রাখবে হাইপারবোলা ওখানে যেমন প্যারাবোলার ক্ষেত্রে বা ইলিপসের ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে এ বড় হবে বি এর থেকে, বি ছোট হবে এর থেকে, এরকম কিছু কন্ডিশন ছিল। বাট এক্ষেত্রে মনে রাখবে এই হাইপারবোলা স্ট্যান্ডার্ড হোক বা নন স্ট্যান্ডার্ড হোক, এখানে এ বি এর থেকে বড় না বি এর থেকে বড় এইসবে কোনো ডিপেন্ড করে না। এ এর মতন ইকুয়েশন ফর্ম করবে, এ এর মতন ইকুয়েশন করবে। স্ট্যান্ডার্ড কেসে ইজ ইকুয়াল টু 1 হবে, নন স্ট্যান্ডার্ড কেসে ইজ ইকুয়াল টু -1 হবে। এখানে এ কার থেকে বড় বি কার থেকে ছোট এখানে ডাজ নট ম্যাটার, এখানে কোনো রকম ম্যাটার করবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, স্ট্যান্ডার্ড হাইপারবোলার ক্ষেত্রে বলেছিলাম না যে একটা ইলিপসকে যদি কেটে দুদিকে এরকম ভাবে বসিয়ে দাও, এটা ইলিপস ছিল, ঘুরিয়ে এরকম জুড়ে দাও ইলিপস ছিল, ওটা কেটে দুদিকে বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল আমার হাইপারবোলা, আলাদা কিছু না। তো এই হাইপারবোলার ক্ষেত্রে দেখো যদি কেউ ইলিপসটা ভালো করে পড়ে থাকে, আগেরটা যদি ভালো করে বুঝে থাকে, তাহলে সে হাইপারবোলাও বুঝতে পারবে, অসুবিধা কিছু নেই। একই জিনিস কেটে উল্টো করে বোঝানো হয়েছে। তাহলে এখানেও আবার দুটো কি হবে, ডাইরেক্ট্রিক্স থাকবে, দুটো ফোকাস থাকবে, একই ব্যাপার এখানেও তাই। তাহলে এটা হয়ে গেল এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে হা করে আছে, এটা ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে হা করে আছে। মনে রাখবে ওখানে যেমন মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস ছিল, এখানে বড় যে অ্যাক্সিসটা, এখানে বড় যে অ্যাক্সিসটা এটাকে আমরা বলছি ট্রান্সভার্স অ্যাক্সিস, এটাকে আমরা কি বলছি ট্রান্সভার্স অ্যাক্সিস। আর অপর যে অপরেন্টটা পড়ে রয়েছে সেটাকে বলবো আমরা কনজুগেট অ্যাক্সিস। দ্যাট মিন্স এখানে হরাইজন্টাল অ্যাক্সিসটাকে বলছি ট্রান্সভার্স অ্যাক্সিস, হরাইজন্টাল বলবো না, মানে বড় অ্যাক্সিসটাকে বলছি এখানে ট্রান্সভার্স অ্যাক্সিস, আর অপর যে ওখানে মাইনর অ্যাক্সিসের মতন যেটা ছিল সেটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। সেরকম ভাবে এখানে দেখো, মানে এখানে বড় ছোট বলাটা দরকার নেই, এইভাবে বলো না। মনে রাখো যে এই ফোকাসটা যে অ্যাক্সিসে থাকবে, ফোকাসটা যে অ্যাক্সিসে থাকবে সেটা হয়ে গেল ট্রান্সভার্স অ্যাক্সিস, ফোকাস যে অ্যাক্সিসে থাকবে না সেটা হয়ে গেল কনজুগেট অ্যাক্সিস। এটা বড় ছোট বলে বলো না, মেজর মাইনর বলে বলো না, শুনতে বাজে লাগবে, কারণ ওখানে বড় ছোট ব্যাপার ছিল, এখানে এ বি বড় ছোট ব্যাপার নেই। সো বেটার হয় বলো যে ফোকাস যে অ্যাক্সিসে থাকবে সেটা হয়ে গেল ট্রান্সভার্স অ্যাক্সিস, ফোকাস যে অ্যাক্সিসে থাকবে না সেটা হয়ে গেল আমার কি কনজুগেট অ্যাক্সিস। তাহলে দেখো এই অ্যাক্সিসটা হলো ট্রান্সভার্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে বলবো কনজুগেট অ্যাক্সিস। এখানে কিন্তু মেজর মাইনর বলবো না, এটা ডিফারেন্স। এখানে তাই দেখো এটা ফোকাস কোন অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস আছে, তাহলে বলবো ট্রান্সভার্স অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসে ফোকাস নেই তাহলে বলবো কনজুগেট অ্যাক্সিস। বলতে পারলাম। তাহলে এখানে দেখো এখান থেকে এটা এ, এখান থেকে এটা এ, তাহলে দুটো যোগ করলে কত 2a, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস ডিসটেন্স কত হবে 2a। সেরকম ভাবে এই ডিসটেন্সটা কত হবে স্যার, এখান থেকে এটা b, এখান থেকে এটা b। দেখো এটা বেসিক্যালি এখানে দেখানো নেই, তাই মানে এখান থেকে একটা পয়েন্ট ধরে নিই, একটা পয়েন্ট ধরে নিই আমরা কি করি, এখান থেকে এটা b, এখান থেকে এটা b ধরে নিই। ওটা যদিও বা কোনো কাজে লাগে না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগে না বলে দেখাই না পিকচারে, বাট এখান থেকে b, এখান থেকে b, তাহলে টোটাল কনজুগেট অ্যাক্সিস লেন্থ কত 2b। তাহলে সেম ভাবে এখানেও কি স্যার, এখানে এখান থেকে আছে এটা b, এখান থেকে আছে b, তাহলে টোটাল হয়ে গেল 2b, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস কত, ট্রান্সভার্স অ্যাক্সিস ডিসটেন্স কত 2b। আর এখান থেকে এটাও সেই দেখাই না, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে,
আছে এ এ, তাহলে এটা হলো কনজুগেট অ্যাক্সিস 2a। এটা কাজে লাগে না, কনজুগেট অ্যাক্সিস গুলো ট্রান্সভার্স অ্যাক্সিস মেইন কাজে লাগে। সেন্টার পয়েন্ট 0 0, এটাও সেন্টার পয়েন্ট 0 0। এখানে ইসেন্ট্রিসিটি দেখো কি করলাম, ইসেন্ট্রিসিটি কি করেছি, ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, বি স্কয়ার বাই এ স্কয়ার, বি স্কয়ার বাই এ স্কয়ার, ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার, ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। এখানে বড় ছোট কোনো ব্যাপার নেই, বুঝতে পারলাম। আর এখানেও দেখো 1 প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার, এ স্কয়ার বাই বি স্কয়ার, এ স্কয়ার বাই বি স্কয়ার, বুঝতে পারলাম, এ স্কয়ার বাই বি স্কয়ার। যেহেতু উল্টে গেছে তাই জন্য ওটা উল্টে গেছে ইসেন্ট্রিসিটি। নেক্সট লেন্থ অফ ডাটা সেক্টর, এখানে যাবে 2 বি স্কয়ার বাই এ, এখানে হয়ে যাবে লেন্থ অফ স্কয়ার উল্টো, তাহলে এটা যা ছিল 2 বি স্কয়ার বাই এ, তাহলে এটা হয়ে উল্টো, তাহলে 2 স্কয়ার বাই বি হয়ে যাবে। আচ্ছা সেম ভাবে ডিসটেন্স অফ ফোর্স কি করে হবে, দেখো এখান থেকে এটা এই, এখান থেকে এটা এই, তাহলে টোটাল দুটো ডিসটেন্স কত হবে, তাহলে এখান থেকে এটা এই, এখান থেকে এটা তাহলে 2a, তাহলে এটা হলো 2a। এখানে কত কি হয়ে গেল 2bc, কারণ এখান থেকে এটা দেখো bc be, এখান থেকে এটা be, তাহলে টোটালটা কত 2be হয়ে গেল। আর এখানে ডাইরেক্ট্রিক্স যে দুটো ডাইরেক্ট্রিক্স ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, এটা গিঞ্জি হয়ে যাবে বলে দেখাই, দুটো ডট ডাইরেক্ট্রিক্স আছে, দুটো ডাইরেক্ট্রিক্সকে আমরা লিখতে পারি, এটা দেখো পজিটিভটা এটা বলতে পারি কি x = প্লাস a বাই e, যদি লিখতে চাও এটা হয়ে যাবে x = মাইনাস a বাই e। এখানে দুটো ডাইরেক্ট্রিক্স আছে, তাহলে এটা দেখো x অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে y হবে, তাহলে এটা দেখো এটা কি স্যার y হয়ে যাবে প্লাস b বাই e, আর এটা হয়ে যাবে কি y মাইনাস b বাই e। চাইলে আমরা লিখতে পারো দুটো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, এবং বাকি যা যা পয়েন্ট আছে চাইলে তুমি যা কিছু অ্যানালিসিস করতে পারো, করে লিখতে পারো। এখানে যেটা মজার বিষয়, যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো কি স্যার, যদি এই এ বড় হতে পারে বি এর থেকে, বি ছোট হতে পারে, বাট যদি ইকুয়াল হয়ে যায়, a যদি b হয়ে যায়, কোন ক্ষেত্রে যদি e b হয়ে যায়, তাহলে এখানে বসাও দেখো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার = 1। যখনই করবে এরকম, মানে এর জায়গায় b বসিয়ে দেবে, b এর জায়গায় a বসিয়ে দেবে, যখনই করবে তাহলে ইকুয়েশনটা এরকম টাইপের আসবে। সেক্ষেত্রে ইসেন্ট্রিসিটি হয়ে যাবে কত 2 √2। কেন দেখো এখানে বসিয়ে দাও, b এর জায়গায় a বসিয়ে দাও, a এর জায়গায় করে দেখো 1, এদিকে হয়ে যাবে ক্যাটাগরি করে 1, তাহলে 1 আর 1 করে 2, তাহলে রুটের মধ্যে 2, তার মানে হয়ে গেল ইসেন্ট্রিসিটি 2। আর ইকুয়েশন কেমন হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার = a। তাহলে এই ইকুয়েশনকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা কি বলবো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ভালো করে দেখে নাও, ইজি জিনিস, কিচ্ছু নেই। চ্যাপ্টার এখানে কমপ্লিট করলাম, ভালোভাবে দেখে আমি নোটস গুলো পাঠিয়ে দেবো, নোটস গুলো দেখে কোনো যদি ডাউট থাকে ক্লাসে আমি কিছু প্রবলেম করি কমপ্লিট বলতে পারলাম। প্র্যাকটিক্যাল সব কমপ্লিট হয়ে গেল, এবার আমরা দেখিয়ে দেবো কমপ্লিট।